সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 878তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ছেলে মোহাম্মদ রিপন হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে স্বামীকে নিজের করে পেতে তার পুরুষঙ্গ কেটে দেয় স্ত্রী। এই গল্পটা এমন একটা গল্প, আমি মনে করি আমাদের এই সমাজে যেই পুরুষগুলো ঘরে সুন্দরী বউ থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হচ্ছেন, তারা গল্পটা শুনে একটু সতর্ক হন। বন্ধুরা, আজ থেকে বেশ কয়েকদিন আগে রাজধানী ঢাকার বুকে এক গৃহবধূ, এক শিল্পপতির বউ, শুধু শিল্পপতি বললে ভুল হবে, কয়েকশো কোটি টাকার মালিকের বউ মধ্যরাতে আমাকে ইমোতে ফোন দিয়ে হাউমাউ করে চিৎকার করে কান্না করতেছে। আমি তখন বললাম যে আপনি আমার কাছে বলেন কী হয়েছে। তিনি তার গল্পটা প্রচার করতে চায় না, তিনি বলেন যে আপন ভাই আমার গল্পটা প্রচার করেন, কিন্তু তিনি আর দুঃখের কথাগুলো আমাকে বলে। আমি তার মুখ থেকে শুনি যে তার হাজব্যান্ড এত শত কোটি টাকার মালিক, যেটা বলা বাহুল্য। এইরকম একটা মানুষ, তার হাজব্যান্ড তার বাসার এক কাজের মেয়ে, মানে তার বাসায় কাজ করে এক কাজের মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এরকম করে কন্টিনিউ করতে করতে একটা সময় ওনার চোখে পড়ে যায়। চোখে পড়ে যাওয়ার পরে সে তার হাজব্যান্ডকে সতর্ক করে যে আপনি যদি কাজের মেয়ের সাথে দ্বিতীয়বার এই ধরনের কোনো কিছু করেন, আমি কিন্তু আপনার উপরে অ্যাকশনে যেতে বাধ্য হব। তো স্বামী হয়তো কয়েকদিন লুকোচুরি করে এবং একটা পর্যায়ে তার স্ত্রীর সামনে এই কাজটা পুনরায় আবারও শুরু করে। স্ত্রী যখন খুব রাগারাগি করে, স্বামী তখন বলে যে তুমি যদি এই বিষয়টাতে আমাকে কোনোভাবে বাধা দাও, তো আমি তোমাকে তালাক করে এই কাজের মেয়েকে বিয়ে করে আমি তাকে নিয়ে সংসার করব। এই ভদ্রমহিলা বলে যে আমার দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, তারা অনেক বড় হয়ে গেছে, ছেলে মেয়েগুলো অনেক বড়। আমি এই বয়সে আমার হাজব্যান্ডকে কি করতে পারি, এবং আমার তুলনায় কাজের মেয়ে একেবারে বিশ্রী চেহারা। ওই মহিলা এত রূপবতী যে আলহামদুলিল্লাহ তাকে এখনও বিয়ে দেওয়া যাবে, এত সুন্দরী, কিন্তু তার স্বামী তার দিকে ফিরেও তাকাচ্ছে না, বা সে থাকার পরেও তার বাসার কাজের মেয়ের সাথে সে পরকীয়ায় লিপ্ত হয়ে গেল। তো মহিলা কান্নাকাটি করে একটা কথাই বলে যে আল্লাহ যদি আমার স্বামীকে ওখান থেকে ফিরিয়ে না আনে, তো তাকে ফিরে আনার ক্ষমতা কারোই নেই, কারণ আমি তাকে প্রেশার দিলে সে আমাকে তালাক করে দেবে, আমাকে তালাক করে সে কাজের মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে সংসার করবে। তো আমি সন্তানগুলোর মুখের দিকে তাকিয়ে শত নির্যাতনের মাঝেও ভাই সংসার করে যাচ্ছি। এই যে আমি আপনার সাথে এখন কথা বলতেছি, আমার হাজব্যান্ড আমাকে বলে আমার কাছ থেকে উঠে কাজের মেয়ে রুমে চলে গেছে আমার সামনে দিয়ে। তো ওই সমস্ত মহিলা আর ওই সমস্ত লম্পট পুরুষগুলোর জন্য আমার এই রিপন ভাইয়ের জীবনের বাস্তব গল্পটা প্রচার করা। গল্পটা শুনে একটু সতর্ক হলেই আমার গল্প প্রচার করা সার্থক হবে। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ময়মনসিংহের ভাই রিপনের জীবনের গল্পটা আমার মুখ থেকে শুনবেন, এবং গল্প শেষে রিপন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিপন হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার একজন কাকা, রয়েছে আমার কাকিমা সহ আমার একজন কাকাতো বোন। আমার আপন কোনো ভাই বোন নেই। ময়মনসিংহ শহর থেকে মোটামুটি একটু দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়িক। আমাদের ময়মনসিংহ শহরে নিজেদের কিছু ব্যবসা বাণিজ্য ছিল। এছাড়া অত্র এলাকাতে আমাদের মোটামুটি অনেক ভালোই জায়গা সম্পত্তি ছিল। ছোটোবেলা থেকে আমার কোনো ভাই বোন না থাকার কারণে বাবা, মা, দাদি, কাকা, কাকি আর আমার কাকাতো বোন আমাকে অনেক আদর করে, আমাকে অনেক ভালোবাসা দেয়, এবং আমি স্টুডেন্ট হিসেবেও অনেক বেশি ভালো ছিলাম। পড়াশোনার প্রতি আমার অনেক ভালো মেধা ছিল। আমি ছোটোবেলা থেকেই পড়াশোনা ছাড়া আদার্স কোনো কিছুই বুঝতাম না। মানে শিক্ষকদের মুখে শুনি এবং বাবা মায়ের মুখে শুনি, ছোটোবেলায় বাচ্চারা যখন বিকেলবেলা মাঠে খেলতে যাইতো, আমি মাঠে খেলতে যাওয়ার সময় নাকি সাথে করে বই নিয়ে যেতাম। অন্য বাচ্চারা মাঠে খেলাধুলা করতো, কিন্তু আমি মাঠের পাশে বসে বসে পড়তাম। এত পরিমাণের পড়াশোনার প্রতি আমার আগ্রহ ছিল। আমি ক্লাস 5-এ বৃত্তি পর্যন্ত পাই, এবং ক্লাস 6 থেকে আমার রোল নাম্বার সবসময় 1 ছিল। এসএসসি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমার স্কুলে আমার রোল নাম্বার 1 থেকে কেউ 2-এ নিতে পারেনি। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতেও আমার রেজাল্ট অনেক বেশি ভালো হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে দেন আমি তখন আমাদের এলাকারই একটা কলেজে পড়াশোনা করি। কলেজে পড়াশোনা করতেছি, সব কিছু মিলিয়ে আমার সময়গুলো খুব ভালোই কাটতেছে। আমাদের কলেজে পড়াশোনা করে আরেকটা মেয়ে, শান্তা।
এই মেয়েটাও দেখতে শুনতে যদিও খুব বেশি একটা সুন্দরী না, অনেক বেশি একটা চেহারা অনেক বেশি ভালো না, কিন্তু অন্য একটা স্কুল থেকে আমাদের কলেজে ভর্তি হয়। মেয়েটাও আমার মতে অনেক বেশি মেধাবী ছিল। আমরা দুজনেই কলেজের ভিতরে সবচেয়ে বেশি মেধাবী ছিলাম এবং আলহামদুলিল্লাহ কলেজের অন্য অন্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা সবাই আমাদেরকে অনেক বেশি মানত। এমন করে তখন আমার দিন রাতগুলো কাটতে থাকে। এই মেয়েটার সাথে আমি অনেক ক্যাম্পেইন করি পড়াশোনার বিষয়ে এবং তার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়। এই সম্পর্কটা শুধু যে মাত্র মেয়েটা দেখতে মানে মেয়েটা মেধাবী শুধুমাত্র এই জন্যই না, আমার কেমন জানি তার একটু ভালোও লাগতো। যদিও দেখতে অনেকটা কালো ছিল, কলেজের অন্য কোনো ছেলেরা তারে পছন্দ করতো না, কিন্তু আমার কাছে মেয়েটাকে মোটামুটি একটু ভালোই লাগতে শুরু হয়। এমন করতে করতে আমরা দুজনেই মিলে একটা পর্যায়ে মানে এইচএসসি পরীক্ষা দিই, কলেজের গণ্ডি পার করি এবং কলেজ শেষ করার পরে আমরা দুজনেই খুব ভালো একটা রেজাল্টে এইচএসসি পাস করি। রেজাল্ট আউট হওয়ার পরে তখন শান্তা আমাকে বলে যে আমরা এখন কি করব, মানে কোথায় যাওয়া যায়। তো আমি তখন আমার বাবার তখন স্বপ্ন ছিল যে বাবা আমাকে ঢাকারই কোনো এক সুনামধন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবে এবং ঢাকাতে আমাকে পড়াশোনা করে না আমার আব্বার অনেক চিন্তাভাবনা, যেহেতু আমার কোনো ভাই বোন নাই, সেক্ষেত্রে বাবার ইচ্ছা যে আমাকে পড়াশোনা করে বাবা মানুষের মতো মানুষ গড়ে তুলবে। সেক্ষেত্রে আব্বার যতই কষ্ট হোক, যেখানে আমাকে পাঠাতে হোক, আমার বাবা সেখানে আমাকে পাঠাবে। অ্যান্ড সেই নিরিখে একটা পর্যায়ে আমি পরিকল্পনা করলাম যে আমি ঢাকার দিকে চলে যাবে এবং ঢাকার একটা ইউনিভার্সিটি থেকে আমি ফর্ম টানি। একইভাবে শান্ত তখন ফর্ম টানলো, শান্ত তখন ভর্তি পরীক্ষা দিল, আমিও দিলাম। দুজনেই ভর্তি পরীক্ষায় ঢাকার ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম। কিন্তু ঢাকার ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে শান্তার পরিবার থেকে তখন তারা একটু দ্বিমত করতে শুরু করে। মানে শান্তার বাবা মা বলে যে ওইখানে তাকে পড়াশোনা করাতে পাঠাবে না, মেয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে পাস করছে তো কী হয়েছে, তাকে তারা পাঠাবে না। তো শান্তা আমাকে ফোন করে খুব কান্নাকাটি করে যে রিপন আসলে আমার বাবা মা তো এখন রাজি হচ্ছে না, এখন তুমি যদি পারো প্লিজ কোনো না কোনোভাবে আমার বাবা মাকে একটু ম্যানেজ করো না। ও তখন আমাকে ধরে এবং আমিও তখন আমার অন্য অন্য মেয়ে বান্ধবীদেরকে দিয়ে তখন চেষ্টা করে, তারাও আসলে মানে ফেল করে, ওর বাবা মা কোনোভাবেই দিবে না। ওর বাবা একটু ধার্মিক টাইপের, একটু হুজুর টাইপের, মাওলানা টাইপের। তো তিনি বলতেছে যে তিনার মেয়েকে তিনি ঢাকায় হোস্টেলে রেখে পড়াশোনা করাবে না, কারণ হোস্টেলে রেখে পড়াশোনা করলে মেয়ে খারাপ হয়ে যাবে, এই মর্মে তিনি মেয়েকে ঢাকাতে পাঠাবে না। এখন ও আমাকে ফোন করে প্রচণ্ড কান্নাকাটি করতেছে যে রিপন তুমি যদি চাও তুমি কিছু না কিছু একটা করতে পারবা, তুমি চাইলে আমার বাবার থেকে আমাকে নিতে পারবা। দেন একদিন আমি তখন বাধ্য হয়ে মাগরিবের পরে ওর কান্নাকাটি দেখে ওর মানে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে ওর আব্বা আমার সাথে কথা বললাম, কথা বলাতে তারা আমাকে দেখে মোটামুটি একটু মান্য করলো, কারণ ওর বাবা আমার বাবাকে অনেক ভালো করে চিনে। আমার বাবা মোটামুটি অনেক ভালো একজন মানুষ ছিল, এলাকার খুব পরিচিত একটা মুখ, যার জন্য ওই শান্তার বাবা তখন আমাকে বলে যে ঠিক আছে সমস্যা নেই, তুমি যদি যাও তাহলে আমার মেয়ের জন্য একটা ভালো হোস্টেল ঠিক করে দিও, যেখানে থেকে আমার মেয়েটা ঠিকমতো পর্দা করতে পারবে, নামাজ রোজা করতে পারবে, এমন একটা ভালো জায়গায় ঠিক করে দিও, তুমি তার বড় ভাইয়ের মতো তার সাথে থেকো। এই কথা ওর বাবা আমাকে বলে এবং একইভাবে আমার বাবাকে বলি যে ইনশাল্লাহ আপনি আমার উপরে ভরসা রাখেন, ও আমার সাথে গেলে অনেক ভালোই থাকবে এবং সব কিছু মিলে তাকে আমি দেখে শুনে রাখবো, এই কথা বলি। এবং এরপরেই ও তখন ঢাকাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ও আর আমি তখন একসাথে আমাদের ময়মনসিংহ শহর ছেড়ে আমরা রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং ঢাকারই একটা মহিলা হোস্টেলে আমি শান্তাকে সেট করে দিই এবং আমি একটা ছেলেদের সাথে মেসে উঠে যাই। আমরা পড়াশোনা করতে থাকি বাংলাদেশের খুব নাম করা একটা ইউনিভার্সিটিতে। ওখান থেকে আমরা পড়াশোনা করতেছি এবং দুজনেই খুব ভালোভাবে মেধাবীভাবেই পড়াশোনা করতেছি, সময়গুলো কাটতেছে। কিন্তু ওই মুহূর্তটাতে আমার পরিবারে প্রচণ্ড রকমের সমস্যা দেখা দেয়। প্রচণ্ড রকমের সমস্যা দেখা যায় বলতে এরকম, আমারও জন্মের আগে আমার যে কাকা ছিল, আমার কাকাকে আমার আব্বা বিদেশে পাঠায়। আমার কাকাকে আমার আব্বা নিজের জায়গা সম্পত্তি বিক্রি করে কাকাকে বিদেশে পাঠায়। কিন্তু বিদেশ যাওয়ার পরে আমার কাকা অল্প কিছুদিন থেকে বিদেশ থেকে আবার চলে আসে এবং বাড়িতে আসার পরে আমার কাকা যেটা করে এলাকার লাফাঙ্গা ছেলেগুলোর সাথে, মানে ইয়াং বয়সী আমার বয়সী ছেলেগুলোর সাথে সারাদিন তাস খেলে মাঠে ঘাটে ঘুরে বেড়ায় এবং টাকার যখনই প্রয়োজন হয় তখনই জায়গা সম্পত্তি বিক্রি করে এবং জায়গা বিক্রি করে দেয়। আমার আব্বা যতটুকুই পারতেছে কাকাকে ঠিক করার জন্য, যেহেতু আমার একটা কাকাতো বোন আছে, নাম হচ্ছে তন্নি, আমার একটা ছোটো কাকাতো বোন। তো আমার আব্বু চিন্তা করতেছে যে মেয়েটার তো বিয়ের বয়স হয়েছে, মেয়েটাকেও তো বিয়ে শাদী দিতে হবে। তো আমার কাকা এই বয়সে এসে এরকম করে এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার কাকার সাথে আমার কাকিও কিন্তু একমত। মানে আমার কাকিরও কথা যে ঠিক আছে তার জামাই যেটা করবে এটাই চলবে, মানে জামাইয়ের কথার উপরে ডিপেন্ড। তা কাকা কাকি দুজনেই একই অবস্থা, তাদেরকে আমি কোনোভাবে ভালোর কোনো লাইনে আনতে পারি না বা কোনো কিছু বললে তারা কোনো কথা শুনেও না, কারো কথা কোনো মূল্যায়নও করে না। তাদের যা যা করতে মন চায় তারা তাই করে। তো এবং আব্বার সাথে প্রচণ্ড রকমের ঝগড়া করে আমার দাদা, আমার ওই কাকা। মানে কাকার কথা হচ্ছে আমার আব্বা নাকি আমার দাদার কাছ থেকে অনেক সয় সম্পত্তি লিখে নিছে, যেগুলো আমার কাকাকে দেয় নাই, কাকা অনেক সম্পত্তি পাবে। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে আমার আব্বা ওই যে কাকাকে বিদেশ পাঠাইছিল আমার জন্মের আগে, তো
তো বিদেশে পাঠাইতে এখানে কিন্তু দাদার অনেকগুলো সম্পদ বিক্রি করা হয়েছে। ওই সময় কিন্তু দেখা যায় আপনার 10 ঘন্টা 15 ঘন্টা জমি বিক্রি করেও একটা মানুষ বিদেশে যেতে পারতো না। মানে বিদেশ তখন অনেক এক্সপেন্সিভ ছিল আর কি, মানে বিদেশে পাঠানো কিন্তু জায়গা সম্পত্তি একেবারে মূল্যহীন ছিল। তো ওই সময় জায়গা বিক্রি করে আমার কাকাকে বিদেশে পাঠায়, কিন্তু সেই জায়গা যখন ভাগাভাগি করা হয়, ভাগাভাগির ক্ষেত্রে ওইটা তখন আমার কাকার ভাগ্যে মানে কাকার উপরে ফেলে দেয় আমার আব্বা। এটাই হচ্ছে আমার কাকার রাগ, যে কেন আব্বা কাকার উপরে ফেলে দিল, জায়গাটা কেন দুই ভাইয়ের মধ্যে নিল না। তা আমার আব্বু বলতেছে, তোরে আমি বিক্রি করে বিদেশে পাঠাইছি, তুই বিদেশ থেকে চলে আসছিস, এটা তো তোর মানে তোর ভাগ থেকে যাবে, আমার ভাগ থেকে না। কিন্তু আমার কাকার কথা হচ্ছে ওই সময় তো দাদা বেঁচে ছিল, তো দাদা বেঁচে থাকার পরে এটা কেন মানে এরকম করেই কেন কাকার উপরে ফেলা হলো। তো গ্রামের 10 জনকে মিলে আমার বাবা তখন দরবার করে এবং গ্রামের 10 জনে আমার বাবার পক্ষে রায় দেয় যে না, ও যেটা বলছে সেটাই ঠিক আছে, কারণ জমি বিক্রি করে তো তোকে টাকা দিল, তোকেই তো দিল, এবং এই টাকা তুই নষ্ট করে দিয়েছিস, তো তোর জমির ভাগ থেকেই তো এটা কাটা যাবে। যাই হোক, কাকার এটা খুব স্বাভাবিক মেনে নিতে পারলো না। এটা নিয়ে আমার আব্বুর সাথে তুমুল পরিমাণে ঝগড়া করে, এবং আমিও যখন বাড়িতে থাকতাম অলওয়েজ যে কাকা আমার কাছে বিচার দিত যে দেখ তোর বাবা এরকম এরকম করে, আমাদের কোনো কথাই শোনে না, আমার অনেক জায়গা তোর বাবা নিয়ে গেছে, আমার জায়গাগুলো দিতে বল, এইটা ওইটা বলে খুব বেশি ঝগড়া করে। তো আমার আব্বু বলে ওরে কিছু একটা করতে বল না, ও কোনো একটা কাজ করো, ওর মেয়েটা বিয়ের বয়স হয়েছে, ও এখনও ইয়াং বয়সে ছেলেদের সাথে তাস খেলে, রাস্তায় ঘুরে বেড়ায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, এটা করে ওইটা করে, ও তো ভালো হয় না, ওকে ভালো হইতে বল, ওর বয়স অনুযায়ী যদি ও ভালো হয়ে যায়, ও নামাজ রোজা করে, প্রয়োজন আমি আমার ব্যবসা বাণিজ্য সবে ওকে দিয়ে দিব, কারণ তুই ছাড়া তো আমার দুনিয়াতে কেউ নেই। এবং আমার একটা মাত্র ছোটো ভাই, ওই সময় আমার দাদিও মারা গেছে, দাদিমণিও মারা গেল। তাই আমার আব্বা বলে আমার সব কিছু আমি ওকে দিয়ে দিব, মানে আমার ছোটো ভাইকে দিয়ে দিব, তুই ওকে ভালো হয়ে যেতে বল। কিন্তু কাকা কোনোভাবেই ভালো হয় না, এত পরিমাণে নেশা করে যে দেখা যায় 2 দিন 3 দিন কোনো খাবারই খায় না, ভাতই খায় না, এবং খাবার না খেয়ে শুধু নেশার উপরে পড়ে থাকে। নেশা করতে 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 কাকার অবস্থা এরকমই হয়ে গেল যে আমার কাকা নেশা ছাড়া কোনো কিছুই বোঝে না, মানে নেশা তার করাই লাগবে, নেশা তার একেবারে পেশায় পরিণত হয়ে গেছে। তো ওই সময় পর্যন্ত কিন্তু আমার আম্মা অল্প কিছু ডাল চাল সবে আমার কাকিকে দিত, এবং কাকি আমাদের ঘর থেকে বাজার সাজার নিয়ে খাইতো আর কি, যদিও পৃথকভাবে আলাদাভাবেই থাকতো, আলাদা করেই থাকতো, কিন্তু জায়গায় মানে আমাদের কাছ থেকেই মানে যা যা লাগতো যাবতীয় সব কিছু নেওয়া যাইতো। আর আমার মাও দিত, কারণ শুধুমাত্র তুন্নির কারণে। আমার একটা কাকাতো বোন ছিল তুন্নি, এবং এই তুন্নি মেয়েটা এতটাই ভালো ছিল যে 24 ঘন্টা আমার আম্মুর সাথে থাকতো, আম্মুর পিছে পিছে থাকতো, আম্মু যা বলে আম্মুর সব কথা শুনতো, নিজের মায়ের চেয়েও আমার মাকে বেশি ভালোবাসতো। এই জন্য তুন্নির মুখের দিকে তাকিয়ে আমার আম্মা সব কিছু মেনে নিচ্ছে, মানে কাকি যা করতে বলে তাই করে। অ্যান্ড তুন্নি কিন্তু দেখতে অনেক সুন্দরী, মানে মাশাল্লাহ অনেক রূপবতী, আমাদের এলাকাতে একেবারে হাতে গোনা 2-1টা মেয়ের মাঝে তুন্নি একজন, এত সুন্দরী। তা আমার মায়ের অনেক ইচ্ছা যে ঠিক আছে, ও যেহেতু অনেক ভালো আমাদের পরিবারে আছে, তা ওর বাবা মাকে আমি একটু দেখবো, আমার আম্মু ওভাবেই দেখাশোনা করতেছে। আর আমার বাবাও তার ভাইকে অনেক ভালোবাসে, কাকা যদিও নেশা পানি করে, খারাপ রাস্তায় চলাফেরা করে, এরপর আমার আব্বু কাকাকে অনেক মানে, কাকার অনেক কথাই শোনে, কাকাকে অনেক ভালোবাসে। তো এই বিষয়গুলো নিয়ে আমি যখন ঢাকাতে থাকতাম অলওয়েজ পরিবার থেকে ফোন দিয়ে আমার আম্মু চিল্লাচিল্লি করতো, আমার আব্বা চিল্লাচিল্লি করতো, আমার মানে সবসময় আমার কাকা ফোন দিয়ে আমাকে বলতো যে তোর আব্বারে বল আমার জায়গায় ফিরিয়ে দিতে, এগুলো অনেক ঝামেলা করে। তো আমি বিষয়গুলো তখন শান্তার সাথে শেয়ার করি, শান্তাকে বলি যে শান্তা দেখো এমন ঘটনা। তো শান্ত তখন মানসিকভাবে আমাকে অনেক সাপোর্ট করে, তুমি টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, প্রতিটা পরিবারে এরকম ঝামেলা থাকে, এসব নিয়ে তোমার টেনশন করার দরকার নেই। অ্যান্ড এরকমভাবে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে শান্তার সাথে আমার আস্তে আস্তে করে ভালো লাগা শুরু হয়, কারণ ছুটির দিনগুলোতে আমি আর শান্তা একসাথে ঘুরতে যেতাম, এবং কলেজে তো মানে ইউনিভার্সিটিতে আমাদের অন্য কারো পরিচিত কেউ নাই। শান্তা আর আমি যেহেতু একসাথে একই শহর থেকে এসেছি, যার জন্য আমাদের দুজনের মাঝে অনেকটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, ও আমাকে অনেক বুঝে, আমি ওকে অনেক বুঝি, সব কিছু মিলে আমাদের দুজনের মাঝে অনেক ভালো একটা জানাশোনা বোঝাপড়া আছে। এই বোঝাপড়ার মাঝে, জানাশোনার মাঝে, ঘুরতে যাওয়ার মাঝে আমাদের মাঝে দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, এবং যেই সম্পর্কের নাম আসলেই ভালোবাসার সম্পর্ক। ও আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি। আমাদের দুজনের অনেক স্বপ্ন যে আমরা দুজনে একসাথে পড়াশোনা শেষ করবো, যেহেতু আমরা ক্লাসমেট, একই ক্লাসে পড়ি, তা দুজনে একসাথে পড়াশোনা শেষ করবো, এবং পড়াশোনা শেষ করার পরে তখন আমরা বিয়ে শাদী করবো, দুজন মিলে সংসার করব, বিয়ে শাদী করবো, এবং একটা মিষ্টি সংসার হবে। শান্তা যদিও দেখতে খুব একটা সুন্দরী না, কিন্তু ওর মনটা অনেক ভালো, আমাকে অনেক বুঝে, আমাকে অনেক মানে, আমার সব কথাই শুনে, আমার সাথে অনেক ভালো সম্পর্কও তৈরি করে, যার জন্য আমার দিক থেকে কোনো অভিযোগ নাই। মানে আমি ওকে পেলেই হয়, আমি ওকে ভালোবাসবো, বিয়ে করব, ভালো তো বাসি, বিয়েটা করবো, এমন করে সম্পর্কটা একটু করে সামনে দিকে যেতে যেতে এক পর্যায়ে আমরা দুজনেই তখন অনার্স কমপ্লিট করে ফেলি, মানে হাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, অনার্স শেষ করি। এবং অনার্স শেষ করার পরে তখন চাকরির জন্য অ্যাপ্লাই করি, আমিও অ্যাপ্লাই করি, একইভাবে শান্তা তখন চাকরির জন্য অ্যাপ্লাই করে। অ্যান্ড এরকমভাবেই শান্তার তখন খুব ভালো একটা চাকরি হয় একটা সরকারি দপ্তরে, এবং আমারও একটা সরকারি ব্যাংকে খুব ভালো একটা অবস্থানে চাকরি হয়।
এবং দুজনেরই চাকরি হয়ে যাওয়ার পরে শান্তার তখন ট্রান্সফার থাকে ঢাকাতে, আমারও ট্রান্সফার হয় ঢাকাতে। তো দুজনেই তখন ঢাকাতে ট্রান্সফার হই এবং পড়াশোনা শেষ করার পরে আমরা তখন চাকরি বাকরির মধ্যে ঝুঁকে পড়ি। ওই মুহূর্তে চাকরি করা অবস্থায় আমার ওই কাকাতো বোন তন্নির কিন্তু বিয়ে হয় নাই। ওই আমার আম্মার দেখাশোনা করা, আমার আব্বার দেখাশোনা করা, যা যা করে সব কিছুই কিন্তু তন্নি করতেছে। অ্যান্ড ঢাকা থাকা অবস্থায় হঠাৎ করে একটা পর্যায়ে পরিবার থেকে কল আসে এবং শুনতে পাই আমার কাকার অবস্থা নাকি খুবই খারাপ। কাকার অবস্থা খুবই খারাপ। জিজ্ঞেস করলাম যে কী হয়েছে, অ্যান্ড জানতে পারি আমার কাকার ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেপে আছে আমার কাকা, এবং কাকার অবস্থা খুবই খারাপ, কাকে মানে বাঁচানো যাবে না এরকম একটা অবস্থা, খুবই অসুস্থ। তো খুবই অসুস্থ এইভাবে তখন শুনতে পাওয়ার পরে আমি তখন খুব কান্নাকাটি করি। আমার বাবা যতই হোক না কেন, কাকা যতই বিনষ্ট করুক, যতই খারাপ কিছু করুক, আমার বাবা কিন্তু কাকাকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। অ্যান্ড আব্বা তখন আমাকে ফোন করে কান্নাকাটি করে বলে, রিপন রে, আমার ভাইটা তো বাঁচবে না, ও তো অনেক অসুস্থ। তখন আমিও তখন ঢাকা থেকে দৌড়ে বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে দেখি যে ঠিকই কাকা ঘরের মধ্যে শুয়ে আছে, সাথে রিপোর্টগুলো আছে। রিপোর্টগুলো দেখলাম, সব কিছু দেখে বুঝলাম যে হ্যাঁ, আমার কাকা ক্যান্সারে আক্রান্ত। উনি অবস্থা খুবই খারাপ, ওনার আসলে মানে অবস্থা ভালো না। আমার কাকা তখন এই লাস্ট বয়সে এসে প্রচণ্ড রকমের ভেঙে পড়ে, মানে কান্নাকাটি করে, এবং শুধু কান্নাকাটিই করে না, আমার কাকা একেবারে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। আমার মায়ের হাত ধরে কান্নাকাটি করে, বাবার হাত ধরে কান্নাকাটি করে, আমাকে বলে যে তুই আমার পরিবারের বড় সন্তান। এবং সর্বশেষ সবাই তখন তন্নিকে নিয়ে খুব টেনশনে পড়ে যায়, তন্নিকে নিয়ে কান্নাকাটি করে। ওই সময় কিন্তু আমার কাকার কোনো সম্পত্তি ছিল না, মানে বিগত দিনগুলোতে খালি বসছে খাইছে এরকম করে নষ্ট করতে করতে আমার কাকার শেষ সম্বলটুকুন শুধুমাত্র ঘর ভিটা ছাড়া আর কিছুই নেই, শুধু ঘর ভিটাটা ছাড়া আর কোনো কিছুই নেই। তো ওইটাই শুধু আমার কাকার পরিণত মানে অবশিষ্ট আছে, এবং আর মেয়েটা আছে। এখন মেয়েটাও দেখতে শুনতে ভালো বলে বিয়ের প্রপোজাল আসে। তো ওই মুহূর্তে আমার কাকা তখন আমার আব্বারে বলল যে ভাইয়া, আমি তো এই জীবনে অনেক শয়তানি করেছি, অনেক বদমাইশি করেছি, এবং আমার বউ আছে, আমার সন্তান আছে, তাদেরকেও তো আমি 2-1 টাকা দিয়ে যেতে পারবো না। তারা কিভাবে চলবে, কিভাবে খাবে, আমার মেয়েটার কোথায় কোন জায়গায় বিয়ে হবে, আপনি আছেন, আপনি সব কিছু দেখেন। এই কথা বলে আমার আব্বার কাছে হঠাৎ করে কাকা একটা দাবি উঠায় যে ভাই, আপনি আমাকে একটু হজে যাওয়ার ব্যবস্থা করেন। আমি তো একেবারে আমার জীবনটাকে নষ্ট করলাম, কোনোভাবেই কোনো কিছু করি নাই। সেই থেকে দুষ্টামি, ফাইজলামি, শয়তানি করে শৈশব থেকে আমার এই বয়স মানে যৌবন পার করে আজকে আমি এই বয়সে এসে দাঁড়িয়েছি। তো আমার শেষ একটা ইচ্ছে যে আমি আল্লাহর কাবা ঘরে যাব, এবং আল্লাহর কাবা ঘরে গিয়ে আমি তোয়াব করে আসব। আল্লাহর কাবা ঘরে যাব, তোয়াব করে আসব। তো আমার তো একটাই মেয়ে, আমি মেয়েটাকে বিয়ে দিয়ে আমি একটু হজে যেতে চাই। এই কথা আমার আব্বাকে বলার পরে আব্বা তখন বললো যে দেখ, এখন তোর অবস্থা তো খারাপ, এখন হুট করে তোর মেয়েটাকে কোথায় বিয়ে দিব, এবং তুই এরকম একটা রোগে আক্রান্ত, এমন না যে তোর অনেক জায়গায় সম্পত্তি আছে, কোনো কিছুই নেই, সব কিছুতেই তুই নষ্ট করে ফেললি। এখন মরার বয়সে এসে মেয়েটাকে বিয়ে দিতে চাস, তোর মেয়েটাকে এখন বিয়ে করবে কে? এরকম করে আমার আব্বু তখন তারপরেও কাকার কথা শুনে এদিক সেদিক মানে খুঁজতে থাকে। আমি তখন বাড়িতে থাকি, আমার আব্বা আমাকেও বলে যে দেখ, তন্নির জন্য একটা ভালো ছেলে কোথাও পাওয়া যায় কিনা, একটা ভালো ছেলে যদি পাই তাহলে আমরা তন্নিকে বিয়ে দিয়ে দিব, এবং তন্নিকে বিয়ে দিয়ে দিলে তন্নিকে বিয়ে দেওয়ার পর তোর কাকাকে আমি প্রয়োজন আমার নিজে থেকে টাকা দিয়ে তোর কাকাকে আমি হজে পাঠাবো, যেহেতু এটা তোর কাকা আমার কাছে দাবি করছে শেষ বয়সে। তো যদিও তোর কাকা অসুস্থ, এভাবে পাঠানো সম্ভব না, তারপরও যেমনি পারি আমরা টাকা পয়সা দিয়ে হলেও তোর কাকাকে আমি অন্তত হজটা করে আনবো মরার আগে। এই কথা আমার আব্বু তখন বলার পরে আমি তখন ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে চলে আসার পরে বেশ কয়েকদিন এখানে কেটে গেল, প্রায় সপ্তাহখানিকের মতো। আমি তো আমার কাজ বাজ নিয়েই আছি, এবং আমি শান্তাকে বিয়ে করব, এটা পরিবারকে জানাবো, এরকমও কোনো অবস্থা নাই, কারণ এখন আমার কাকার অবস্থা ভালো না, সবাই কাকাকে নিয়ে দৌড়দৌড়ি করতেছে। অ্যান্ড যার জন্য আমি আমার বাবা মাকে এটাও বলতে পারতেছি না, শান্তার বিষয়টাও বলতে পারতেছি না। তো কাকা যদি হজে চলে যায়, আমার কাকা বোনটার বিয়ে হয়ে যায়, তারপরে না হয় আমি শান্তার কথা পরিবারকে জানাবো, আব্বা আমাকে জানাবো, এরকম একটা প্ল্যানিং মাথায় নিয়ে বসে আছি। এরই মাঝে হঠাৎ করে একদিন রাতের বেলায় প্রায় রাত 11টার দিকে আমার আম্মা আমাকে ফোন দিয়ে বলে, বাবা রে, তোর কাছে একটা কথা বলি, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমি বললাম, হ্যাঁ আম্মা বলেন না। আম্মা আমাকে বলতেছে, আমাদের এই বংশের মেয়ে, তোর কাকার মেয়ে তন্নিকে তোর কাছে কেমন লাগে, এরকম করি। তা আমি তখন বললাম যে তন্নিকে আমার কাছে কেমন লাগে, তন্নি তো ভালোই, তোমার সব কথা শুনে, তোমার কথা মানে, তোমার সাথে উঠা বসা সবই তো, তাইলে ঠিকই তো আছে, কেন তন্নির কথা আমাকে জিজ্ঞেস করতেছো কেন? আমার আম্মা বলে, তন্নি কি মেয়েটা আসলেই ভালো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই ভালো, আমার দৃষ্টিতে মেয়েটা অনেক ভালো। আমার মা বলে, তাহলে এরকম ভালো একটা মেয়েকে আমরা অন্যের ঘরে কেন পাঠাবো, ও যেহেতু এতই ভালো, ওকে আমরা আমাদের ঘরে রেখে দিই। আমি ভাই তখনও বুঝতে পারি না। আমি তখন আম্মুরে বললাম যে তাইলে তারে বিয়ে শাদী দিতে হবে না, এটা তো ছেলে না যে তুমি সারা জীবন রেখে দিতে পারবে, এটা তো মেয়ে।
তো মেয়ে বিয়ে দিতে হবে না, বিয়ে দিলে কি এসে আমাদের বাড়িতে থাকবে? আমার আম্মা তখন বলে বিয়ে দিয়েই তারা আমাদের বাড়িতে রেখে দিতে চাই। তাই আমি বললাম বিয়ে দিয়ে আমাদের বাড়িতে রাখবা কেন, তুমি তারা ঘর জামাই বিয়ে দিবা? আমি কিন্তু ভাই তখনও বুঝি না। আমার আম্মা বলে যে না, ঘর জামাই বিয়ে দেবো কেন, আমি তোকে ওর কাছে বিয়ে দিয়ে মানে তোকে ওকে বিয়ে করাই আমি ওকে আমার ঘরে রেখে দিব। মানে এটা শোনার পর আমার তখন গলা শুকিয়ে গেল। কিরে আমার আম্মা এটা কী বললো? আমি বললাম আম্মা এটা তুমি কী ধরনের কথা বললা? তোর নিয়ে আমার আপন কোনো বোন নাই, তোর নিয়ে আমি আমার আপন বোনের মতো ছোটোবেলা থেকে দেখে আসছি এবং এভাবেই তাকে আমি আদর যত্ন করে ভালোবাসি এবং ভাইয়ের দৃষ্টিতে, সেখানে তুমি কীভাবে বলতে পারলা যে এরকম একটা ঘটনা যে আমি তোর নিয়ে বিয়ে করবো? আমার আম্মা বলে কেন, ও তো তোর চাচাতো বোন, আর আমাদের ধর্মে তো চাচাতো বোনকে বিয়ে করাই যায়, চাচাতো বোনকে বিয়ে করলে তো কোনো সমস্যা নাই, তুই তন্নিকে বিয়ে কর। আমি বললাম মা আমার পক্ষে এটা কোনো অবস্থায় সম্ভব না, আমি তন্নিকে এই মুহূর্তে বিয়ে করতে পারবো না, আমার অন্য সমস্যা আছে। আমি তখনও কিন্তু এই শান্তার কথা আমার আম্মুকে বলতেছি না। তো এই বলার পরে আমার আম্মা তখন বলতেছে যে না, এই তোর তন্নিকে বিয়ে করাই লাগবে, প্রেশার দিছে। আমি তখন রাগ করে আর আমার আম্মুর সাথে কথা বলি না। কিরে আমাকে কেন প্রেশার দিতেছে, কারণ আমি তো শান্তাকে ভালোবাসি। তো যাই হোক আমি আর আম্মুর সাথে কথা বলি না। আম্মুর সাথে কথা না বলার পরে একটা পর্যায়ে আমার মা তখন করলো কি, আমারে বলল যে তখন কিন্তু শান্তাও খুব ভালো অবস্থানে চাকরি করে, অনেক ভালো একটা অবস্থানে। কিছুদিন পরে, তার 2 থেকে 3 দিন পরে আমার আম্মু আর আব্বু দুজনে মিলে ঢাকায় চলে আসছে। যেহেতু আমি তাদের ফোন রিসিভ করি না, তাদের সাথে কথা বলি না, তারা দুজনে চলে আসছে। ঢাকায় এসে আমার আব্বু বলতেছে একইভাবে আম্মু যে কথা বলে, আমার আম্মু যে কথা বলে আব্বু একই কথা বলে, যে আমরাও চাই তুই তন্নিরই বিয়ে কর, তন্নির বিয়ে করলে তন্নি আমাদের পরিবারে থাকবে এবং তোর কাকার যে সয় সম্পত্তিগুলো আছে, মানে মোটামুটি যে বাড়ির ভিটাটা আছে আর তো কিছু নাই, ওই বাড়ির ভিটাটার মালিক আমরা হয়ে যাব। এখন যদি তন্নিকে অন্য কোথাও বিয়ে দেই তাহলে অন্য একটা লোকে আসবে, আইসা আমাদের বাড়িটা ভাগ করে নিয়ে চলে যাবে। অন্য লোক তার ঘর বাইনা এখানে থাকবে না, আমার বাপ দাদার ভিটাটা 2টা ভাগ হয়ে যাবে। ওই ভিটাটা অন্য কারো কাছে বিক্রি করে দিবে, আর আমি তো ওই ভিটা কিনতে পারবো না, বা কিনলেও এলাকার লোকজনের সবাই যেই পরিমাণে দাম উঠাবে এটা কিনে সম্ভব হবে না, এবং অন্য একটা ছেলে এসে আমার বাপের ভিটা ভাগাভাগি করবে, আমার এটা ভালো লাগবে না। এই জন্য আমি চাই যেহেতু তুই আমার একমাত্র সন্তান এবং তন্নি মেয়েটাও দেখতে শুনতে অনেকটাই ভালো, ছোটোবেলা থেকে আমাদের পরিবারের সাথে আছে, আমাদেরকে দেখাশোনা করে, আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সেক্ষেত্রে আমি চাই যে আমি তন্নিকে বিয়ে করে আমি তন্নিকে ঘরে রেখে দিব এবং তন্নি আর তুই একসাথেই থাকবি, তোদের একটা ছোটোখাটো সংসার হবে। আমার ভাইটাও হজে যাবে এবং হজ থেকে ঘুরে আসুক, আল্লাহ তাকে যা কয়েকদিন হায়াত দেয় সে তা কয়েকদিন বেঁচে থাকবে। আমি তখন আমার আব্বারে বললাম যে আব্বা তোমার সব কথাই আমি শুনেছি, সব কথাই মেনেছি, ছোটোবেলা থেকে কখনোই তোমার কথার বাইরে যাইনি, তুমি যখন যেটা করতে বলছো আমি সেটাই করছি, কারণ আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি, এটা সত্য কথা। কিন্তু বাবা আজকে তুমি আমার কাছে যে অনুরোধটা নিয়ে আসছো, আমি তোমার এই অনুরোধটা রাখতে পারবো না, কারণ আমি অন্য কোথাও বন্দি আছি। আমার আব্বা তখন আমাকে বলে অন্য কোথাও বন্দি মানে অন্য কোথায় বন্দি আছিস, কী হয়েছে তোর, তুই আমাকে বলতো, এবং তোর কথাবার্তা আমার কাছে কেমন জানি সন্দেহজনক মনে হচ্ছে। আমি তখন বললাম যে আব্বা আসলে সন্দেহজনকের কিছুই নেই, মেনলি বিষয় হচ্ছে আমি শান্তা নামের একটা মেয়েরে পছন্দ করি, এটা অমুক গ্রামে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের শান্তা নামের একটা মেয়েরে পছন্দ করি এবং ও অমুকের মেয়ে, ওর বাবার নাম বলি। অ্যান্ড ওর বাবার নাম বলে আমার আব্বা তখন মুহূর্তের মধ্যে খুশি হয়েছে। আব্বা বলে অমুকের মেয়ে, ওই মাওলানার মেয়ে? আমি বললাম হ্যাঁ। আমার আব্বা বলে তাইলে আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই, আমি ওই শান্তাকেও বিয়ে করাবো তোকে। আমি তখন বললাম বাহ আব্বা তাহলে তো ভালোই, তাহলে ঠিক আছে। আমার আব্বা বলে মেয়ে কোথায় থাকে? আমি বললাম ও তো ঢাকায় থাকে, তো এখন তুমি যদি বলো আমি তাকে ঢাকায় নিয়ে আমি তাকে দেখাবো। আমার আব্বা বলে না না না, আমি ঢাকায় দেখবো কেন, আমি মেয়ের বাড়িতে গিয়ে মেয়েরে দেখবো, তুই মেয়েরে কালকে বাড়িতে পাঠাই দে, আমরাও বাড়িতে চলে যাই এবং এর পরের দিন আমি মেয়েকে দেখতে মেয়ের বাড়িতে যাব। আমি তখন আব্বারে বললাম যে আব্বা তাহলে তো ভালোই হয়। এভাবে শান্তাকে ফোন দিলাম, শান্তাও তখন অত্যন্ত খুশি হইল আমার আব্বা আমার কথা শুনে, যে আমার আব্বা আম্মা আমাকে শান্তাকে বিয়ে করাবে, ভীষণ ভালো কথা। তো আমি তখন মারে বলে দিলাম যে মা ঠিক আছে তোমরা চলে যাও এবং শান্তা 2-1 দিনের মধ্যে বাড়িতে যাবে, বাড়িতে গেলে তখন তোমরা শান্তাকে দেখার জন্য তার বাড়িতে যাইও। এবং এই ঘটনা শোনার পরে শান্তার বাবাকে তো আমরা বিয়ের বিষয়টা আগে জানাই রাখি, শান্তার আব্বা কিন্তু আমার কাছে শান্তাকে বিয়ে দিতে রাজি আছে। উনি আমাকে অনেক পছন্দ করে, এলাকার ছেলে হিসেবে উনি আমাকে অনেক ভালোবাসে, তিনি আমার কাছে শান্তাকে বিয়ে দেবে। তো এর মাঝে আমি তখন শান্তাকে বাড়িতে পাঠাই, বাড়িতে পাঠানোর পরে তো এর 2 দিন পরে আমার আব্বা আম্মা তখন বলে কিরে মেয়ে কি আসছে? আমি বললাম যে হ্যাঁ ও বাড়িতে গেছে, তোমরা ওর আব্বুর সাথে কথা বলো। আমার আব্বা শান্তার বাবার সাথে কথাবার্তা বললো এবং শান্তার বাবার সাথে কথাবার্তা বলার পরে একটা দিন ঠিক করলো। ওই দিনে আমার আব্বা, আমার অসুস্থ কাকা এবং আমার মা, তারা 3 জন মিলে আমার ওই ইয়েকে দেখার জন্য, মানে শান্তাকে দেখার জন্য শান্তাদের বাড়িতে গেল। তো শান্তাদের বাড়িতে গেলো, সারাদিন ওইখানে থাকলো। বিকেলবেলা আমার আম্মা ফিরে আসছে, ফিরে আসার পরে রাতের বেলা আমি আমার সাথে কথা বলি। আমার আম্মা বলে জীবন থাকতে এমন কালা মেয়েকে আমি তোকে বিয়ে করাবো না। আমি বললাম মা তুমি বলো কি? মা বলে যে না, মেয়ে আমার এক বিন্দু পরিমাণের পছন্দ হয় নাই, কালো, হ্যাংলা, তাল গাছের মতো লম্বা
এরকম একটা মেয়েকে আমি আমার একমাত্র ছেলেকে বিয়ে করাবো না। আমার ছেলে সরকারি চাকরি করে, এত ভালো একটা অবস্থার মধ্যে আছে, এত ভালো একটা অবস্থার মধ্যে থাকা আমার এত সুন্দর সুদর্শন ছেলেকে আমি এরকম একটা কালো মেয়েকে বিয়ে করাবো না। আমি তখন আম্মুরে বললাম যে আম্মু দেখো, মেয়েটাকে আমি ভালোবাসি, ওর সাথে আমার একটা সম্পর্ক আছে, আজকে দীর্ঘ অনেক বছর ধরে আমরা দুজনকে ভালোবাসি, আমাদের মাঝে একটা রিলেশন আছে, সো তুমি চাইলে এরকম একটা স্টেপ নিতে পারো না। আমার আম্মা বলে যে না, কিসের প্রেম কিসের ভালোবাসা, কোনো প্রেম ভালোবাসা নাই, আর আমি কখনোই আমার ছেলেকে এরকম একটা কালো মেয়েকে বিয়ে করাবো না, তুই যাই বলিস বা তুই যেটাই বলিস আমি বিয়ে করাবো না। আমি তখন খুব টেনশানে পড়ে গেলাম, মানে খুবই টেনশানে পড়ে গেলাম। আমাকে বললাম যে আম্মা তুমি একটু বুঝতে চেষ্টা করো, তুমি যদি এরকমটা করো তাহলে কীভাবে হবে মা, আমাকে একটু বুঝো। আমার আম্মা বলে যে না, এখানে বুঝাবুঝির কিছু নাই, তো আমি এই মেয়েটাকে তোকে বিয়ে করাবো না। মেয়ে আমার এক বিন্দু পরিমাণের পছন্দ হয় না, যে মেয়েটাকে আমার পছন্দই হয় নাই এই মেয়েটাকে আমি আমার ছেলেকে কেন বিয়ে করাবো। তখন খুবই টেনশনে পড়ে গেলাম, কোনোভাবে আব্বা আম্মু কাউরে রাজি করাতে পারি না। দুজনের কথাই একটা, যে তারা কখনোই আমাকে শান্তাকে বিয়ে করবে না, কারণ শান্তা দেখতে কালো। এবং এই শান্তার পরিবারে যখন কথাটা জানতে পারছে আমার আব্বা আম্মা শান্তাকে পছন্দ করে নাই, তাদের ভিতরে তখন একটা অহংকার চলে আসছে যে আমাদের মেয়েও সরকারি চাকরি করে, ছেলেও সরকারি চাকরি করে, আমার মেয়ে দেখতে শুনতে কী এমন খারাপ, ঠিক আছে আমরাও এই ছেলের কাছে আমাদের মেয়েকে বিয়ে দেবো না। এই কথা বলে শান্তার বাবাও তখন একেবারে উল্টে গেল যে না, আমার কাছে আর শান্তাকে বিয়ে দেবে না। যেহেতু আমার আব্বা আম্মা মুখের উপর গিয়ে শান্তার বাবা আমাকে অপমান করে আসছে, তারা নাকি মুখের উপরে বলে গেছে যেরকম কালো মেয়েটাকে আমার ছেলের গলায় কেন ঝুলাই দিতে চান, এমন করে কথা বলেছে, যার জন্য শান্তার পরিবারও খুব রাগ করে গেছে। এবার শান্তাকেও আর গ্রাম থেকে আসতে দেয় না। এদিক দিয়ে শান্তার আব্বা শান্তার ট্রান্সফারের জন্য এখান থেকে শান্তাকে ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যাবে বা ময়মনসিংহে নিয়ে যাবে, এই জন্য উনি চেষ্টা করতেছে। লাস্ট পর্যন্ত শান্তার ট্রান্সফারটা করতে না পারায় শান্তার কাছে শান্তার মাকে পাঠাই দিছে। বললে কেউ বিশ্বাস করবে কিনা জানি না, শান্তা সকালবেলা অফিসে যায়, ওর মা ওর সাথে সাথে যায়, এবং অফিস শেষ করার পরে শান্তার মা আবার শান্তাকে নিয়ে বাসায় আসে। যেমন করে মেয়েকে কলেজে পাঠিয়ে বা মেয়েকে স্কুলে পাঠিয়ে মা যেরকম করে বারান্দায় দাঁড়িয়ে থাকে, একইভাবে শান্তাকে অফিসে পাঠিয়ে শান্তাকে ওর মা ওইভাবে পাহারা দেয়। এভাবে দিন রাতগুলো কাটতেছে। আমি শান্তার সাথে হয়তো ফোনে একটু একটু কথা বলতে পারি, কিন্তু দেখাই করতে পারি না। দেখা করলে শান্তার আম্মা কুকুরের মতো আমাকে ধরে, রাস্তার মধ্যে আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আর এদিক দিয়ে আমার বাবা মা তখন আমাকে এতভাবে প্রেশার দিয়েছে তন্নিকে বিয়ে করার জন্য, সব প্রেশার আমি নিতে পারতেছি না। এক পর্যায়ে আমার মা আমাকে ফোন করে বলে তুই বাড়িতে আয়, তুই আইবি কিনা আমাকে এটা বল। বাড়ির জন্য যখন খুব প্রেশার দেয় আমি একটা সময় বাড়িতে যাই। বাড়িতে গেলেই আমার আম্মা তখন বলে যে আমি হয় বিষ খাবো না হয় ফাঁসি দিব, অ্যান্ড আমরা স্বামী স্ত্রী দুজনেই বিষ খাবো না হয় ফাঁসি দিব। আমরা আমাদের জীবন থাকতে তন্নিকে হারাইতে চাই না, তন্নির মতো এত সুন্দরী রূপবতী গুণবতী একটা মেয়ে আমরা পাবো না, তুই তন্নিকে বিয়ে করাই লাগবে, যত যাই হোক তুই তন্নিকেই বিয়ে করতে হবে। তো আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম। একে তো আমার শান্তার সাথে আর আগের মতো কথা হয় না, এবং শান্তাও একটু আমার বাবা মা যখন রাজি হলো না, ওর বাবা মাকে অপমান করলো, শান্তাও জানি কেমন একটু চেঞ্জ হয়ে গেল, একটু পরিবর্তন হয়ে গেল। পরে চিন্তা করলাম যে কী আর করা, যেহেতু বাবা মাও রাজি নাই, শান্তার পরিবারও রাজি নেই, শান্তাও জানি আগের মতো চেঞ্জ হয়ে গেল, আর আব্বা আম্মা এরকম পাগলামি করতেছে, আব্বা আম্মাকেও ঠিক করতে পারতেছি না। সর্বশেষ বাধ্য হয়ে আমার আব্বাকে বললাম যে ঠিক আছে আব্বা, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন। আব্বার উপরে দায়িত্ব দিয়ে দিলাম। আব্বা তখন আমাকে তন্নিকে বিয়ে করাবে, এবং মোটামুটি এলাকার ভিতরে যতটুকু হালকা পাতলার ভিতরে মানুষ আছে ওদেরকে দাওয়াত দিল, দাওয়াতটাও দিয়ে পারিবারিকভাবে আমাকে তন্নিকে বিয়ে করাই দিল। পারিবারিকভাবে তন্নিকে বিয়ে করে দিল, এবং তন্নি তখন আমার বউ হয়ে গেল। তন্নি আমার বউ হয়ে গেল, 15-20 দিনের মতো আমাদের বিয়ের সময় কাটছে। কিন্তু আমাদের ওই বিয়ের খবর শোনার পরে শান্তা আমাকে ব্লক করে দেয়, নাম্বারটা আমাকে সব কিছু থেকে ব্লক করে দেয়। আমার সাথে শান্তা আর কোনো যোগাযোগ রাখে না, আমার সাথে কোনো কথা বলে না, কিন্তু বিয়েও বসে না। অ্যান্ড আমি তখন 15 দিনের মতো বিয়ের অনুষ্ঠান শেষ করে আমি তখন পুনরায় আবারও চলে যাই ঢাকাতে। তো ঢাকাতে চলে যাই, তন্নিকে আমি বাড়িতে রেখে যাই, কারণ আমি তো তন্নিকে নিব না, আমার আব্বা আম্মাকে দেখাশোনা করার জন্যই তন্নিকে বিয়ে করা, সুতরাং আমি আর নিব না। ঢাকা যাওয়ার পর আমার কাকাকে হজে পাঠানোর জন্য তখন সমস্ত প্রক্রিয়া করতেছি। কাকা যেহেতু অনেক অসুস্থ, কাকা রিপোর্টগুলো দেখলে তো আর ওভাবে অ্যাকসেপ্ট করবে না, এই জন্য এখানে সেখানে টাকা পয়সা দিয়া খুব কষ্ট করে কাকার ভিসা টিসা সব কিছু প্রসেস করে কাকাকে তখন হজের জন্য আমরা তখন রেডি করি। আর কাকা হজে যাওয়ার জন্য সমস্ত রকমের টাকা পয়সাগুলো আমার আব্বাই দেয়। আর আমার তখন মানসিকভাবে আমি খুবই কষ্টে থাকি, কারণ আমি তো এতটা বৎসর ধরে শান্তাকে ভালোবাসছি, শান্তার সাথে আমার অনেক অনেক সম্পর্ক, এবং বলতে হচ্ছে বাধ্য হয়ে যে শান্তার সাথে আমার ফিজিক্যাল পর্যন্ত হয়। তো এই মেয়েটাকে আমি এভাবে হারাই ফেলবো, হোক না ও কালো বা দেখতে সুন্দর না, কিন্তু ওর প্রতি তো আমার একটা ভালোবাসা কাজ করে, আমি তোকে ভালোবাসছি, তো সেই জায়গা থেকে ওইভাবে আমি ওকে হারাই ফেলবো এটা আমি বুঝতে পারি নাই। তারপরেও আব্বুর মুখের দিকে তাকিয়ে, আম্মুর মুখের দিকে তাকিয়ে, পরিবারের কথা চিন্তা করে সব কিছু মেনে নিলাম। হয়তো এটাই আমার ভাগ্য, শান্তা হয়তো আমার ভাগ্যে নাই। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটেই আল্লাহর হাতে। আল্লাহ হয়তো আমাকে জন্মের আগেই আমার বাম উরু দিয়ে হয়তো তন্নিকে তৈরি করে রাখছে, যার জন্য আমার তন্নির সাথে বিয়ে হয়ে গেছে।
তো তন্নি এতটাই টপ সুন্দরী ছিল, ওকে যে কোনো জায়গায় যে কোনো ছেলে দেখলে অন্তত একটাবার হলো ওর দিকে তাকাবে, এত সুন্দরী। তন্নির 100 ভাগের 1 ভাগ সুন্দরীও কিন্তু শান্তা না। এরপরেও শান্তার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল বলে আমি শান্তাকে বিয়ে করতে চাইছিলাম। যাই হোক, তন্নিকে তখন বাড়িতে রাখছি, আমি তখন ঢাকাতে আসি। ঢাকাতে থাকার পরেও আমি কিন্তু কোনোভাবে খারাপ কোনো কিছুর মধ্যে নাই। তন্নির সাথে ফোনে কথা বলি, ভিডিও কলে কথা বলি, বাড়ির সাথে আব্বা আম্মার সাথে কথা বলি। শান্তার সাথে আমার আর কোনো রকমের যোগাযোগ নাই। শান্তা কোন অফিসে চাকরি করে, কোথায় চাকরি করে, সম্পূর্ণ কিছু আমি তখন বাদ দিয়ে দিছি। শান্তার সাথে সমস্ত কমিউনিকেশনে বন্ধ। অ্যান্ড একটা পর্যায়ে কাকার সব কিছু ঠিকঠাক করে কাকাকে তখন আমরা সৌদি আরবে পাঠিয়ে দিলাম হজের উদ্দেশ্যে। হজ করার জন্য কাকাকে পাঠিয়ে দিলাম। কাকা তখন চলে গেল হজে চলে যাওয়ার পরে আমি তখন ঢাকাতে চাকরি করি। তন্নি তখন বাড়িতে আমার আব্বা আম্মার সাথে। এরকম করে হজ শেষ হলো, হজের কাজ কমপ্লিট হলো। হজের কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের গ্রামের অনেক মানুষে তখন হজে গিয়েছে, অনেকেই হজে গেছে। তা হজের সমস্ত মানুষ হজ থেকে ফিরে আসলো, আমার কাকা আর আসলো না। কাকা হজ থেকে ফিরে আসলো না এবং কাকার কোনো সন্ধানও পাওয়া গেল না। তখন ওইখানে খোঁজ খবর করি যে কাকা কোথায় আছে, সৌদি আরবে খোঁজ খবর করে এটা জানতে পারি যে আমার কাকা হজ ক্যাম্প থেকে পালাইছে। যেখানে আমার কাকা হজ করতে গেছে ওইখান থেকে আমার কাকা পালাই গেছে। তো আমার কথা, আমার বাবারও কথা যে কাকা একজন অসুস্থ মানুষ, উনি একজন ক্যান্সারের রোগী। অ্যান্ড ক্যান্সার আক্রান্ত একটা মানুষ কীভাবে এভাবে পালায়া যায়। আর কাকাকে আমাদের হজে পাঠাইতে অনেক ঝামেলা পোয়াইতে হয়েছে, মেডিকেলে অনেক ঝামেলা পোয়াইতে হয়েছে, অনেক ঝামেলা করে আমরা কাকাকে পাঠাইছি। তো সেই অবস্থার মধ্যে কাকা কীভাবে পালাইয়া গেল। অ্যান্ড কাকা তখন আর আসে না, মানে কাকার কোনো খোঁজখবর আমরা পাই না। তো আমাদের গ্রাম থেকে আরও 2জন মানুষ হজে গেছে। আমার আব্বা ওই 2জন মানুষের কাছে গিয়ে কান্নাকাটি করে যে আমার ভাইটা আপনাদের সাথে গেল, কীভাবেও পালাই গেল, কেন পালাই গেল, আমার ভাইটা অসুস্থ একটা রোগী। আমিও কিন্তু ওই সময় আমার আব্বুর সাথে ছিলাম। ওনাদের সাথে কথাবার্তার একটা পর্যায়ে সেখানে আবুল কাকা বলে একজন লোক আছে। আবুল কাকা তখন হাইসা আমার আব্বারে বলে, তোমার ভাইয়ের মাথায় যে বুদ্ধি তার 100 ভাগের 1 ভাগ বুদ্ধিও তোমার মাথায় নাই। এই কথা আমার আব্বাকে বলার পরে আমার আব্বা বলে, এগুলো কী বলেন, আমার মাথায় বুদ্ধি মানে কিসের বুদ্ধি? তখন বলে, তোমার ভাই তোমারে বেঁচে গেছে, তুমি বুঝতে পারো নাই। তো আমার আব্বা বলে, আমার কাছে আমারে বেঁচে গেছে মানে? বলে, বুঝো নাই, তার মেয়েটারে, অশিক্ষিত মেয়েটারে, শান্তা কিন্তু এই তন্নি কিন্তু একেবারে অশিক্ষিত ছিল, নিজের নামটাও ঠিকমতো লিখতে পারতো না, খুবই গরিব, মানে পড়াশোনায় খারাপ ছিল। তাই ওই লোকটা বলে, আবুল কাকা বলে যে তার অশিক্ষিত একটা মেয়েকে তোমার ছেলের মতো একটা সরকারি চাকরিজীবী এক বাপের এক ছেলের কাছে বিয়ে দিয়ে দিছে। এটা তার প্রথম পাওয়া। এবং সেকেন্ড পাওয়া হচ্ছে সে সৌদি আরবে আগ থেকে একটা লোকের সাথে কন্ট্রাক্ট করে রাখছে একটা জায়গায়, ও মাজরায় বাগানে, সেখান থেকে সে একটা বাগানে কাজ করবে। এবং ওই বাগানে তার কথাবার্তা বলা আছে, সে যদি ডাইরেক্ট ভিসা কিনে যেত তাহলে তার 6 থেকে 7 লক্ষ টাকা লাগতো। তার কাছে ওরকম টাকা ছিল না। সে জমি জামাও তার নাই যে সময় যে জমি বিক্রি করে যাবে, যে ঘর ভিটাটুকুন আছে ওই ঘর ভিটাটুকুন বিক্রি করে গেলে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। তার কাছে কোনো টাকা না থাকার কারণে সে সৌদি আরব সহজভাবে যেতে না পারার কারণে সে হজের আশ্রয় নিল। এবং যেই রোগের কথা সে বলল যে ক্যান্সার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তার কোনো ক্যান্সার রোগ নেই, তার কিছুই নাই। সে শুধু এই ক্যান্সারের অভিনয় করে হজটাকে পুঁজি করে সে সৌদি আরবে গিয়েছে এবং তার মেয়েটাকে বিয়ে দিয়ে গেছে একজন এক বাপের এক ছেলে সরকারি চাকরিজীবীর কাছে। আমার আব্বা এগুলো শোনার পরে আব্বা বলে, কি বলেন এগুলো? বলে, হ্যাঁ, খবর যদি আপনার কথা বিশ্বাস নয়, আপনার ভাই সৌদির অমুক জায়গায় আছে, অমুক বাগানে আছে, আপনার লোক পাঠায় খবর পাঠান, আর আপনার ভাই যে রিপোর্টগুলো দিয়েছিল এই রিপোর্টগুলো চেক করেন। আবুল কাকার মুখে এই কথাগুলো শোনার পর আমার আব্বাকে তখন আমি একরকম ধরাধরি করে ঘরেতে আনি। ঘরে আনার পরে কাকার ওই রিপোর্টগুলো ঘর থেকে খুঁজে বের করা হয়। রিপোর্টগুলো বের করার পরে আমার কাকিও তখন একেবারেই চেঞ্জ, মানে কাকিও তখন মোটামুটি একটু আছে, কাকিও তখন কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেল। তখন রিপোর্টগুলো নিয়ে যাওয়ার পরে রিপোর্টগুলো যখন চেক করলাম, রিপোর্টগুলো চেক করানোর পরে দেখলাম যে আসলেই কথা ঠিক, আমার কাকার সমস্ত রিপোর্টই ভুয়া, মানে এগুলো কোনো রিপোর্টই রিয়েল না, এগুলো জাস্ট কম্পিউটার থেকে আমার কাকা নিজের মতো করে ড্রাইভ করে এগুলো তৈরি করছে। এবং আমার কাকাতো বোনটাকে আমার কাছে বিয়ে দিয়ে আমার আব্বার টাকায় সর্বশেষ আমার কাকা হজটাকে পুঁজি করে সৌদি আরবে চলে গেছে। এমন নোংরা প্রকৃতির একটা মানুষ পৃথিবীতে মনে দ্বিতীয়টা হতে পারে না। জন্মের পর থেকে আমার আব্বাকে নির্যাতন করে আসতেছে। ছোটোবেলা থেকে আমার কাকা কোনোদিন 1 সেকেন্ডের জন্য আমার আব্বাকে শান্তি দেয় নাই। আব্বাকে প্রতিটা মুহূর্তে টর্চার করতো, অত্যাচার করতো, মানসিকভাবে, শারীরিকভাবে। সর্বোপরি আমার কাকার অত্যাচার আমার আব্বা একেবারে অতিষ্ঠ। শেষ মুহূর্তে এসে কাকা এমন একটা কাজ করলো যেটা জানার পরে আসলে আর অবশিষ্ট বলার মতো কিছু থাকে না। আমার আব্বা তখন খুব কান্নাকাটি করতেছে যে আমার ভাইটা কীভাবে আমার সাথে এত বড় বেইমানিটা করলো, কীভাবে এটা করতে পারলো। যাই হোক, ও ভালো থাকলে ভালো।
অ্যান্ড ও ভালো থাকলে ভালো, এটা বলে তো আমার কাকা তখন ওইখানে একটা মাজরায় কাজে, একটা বাগানের কাজে চলে গেছে। ওইখানে ওই 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 একটা বাঙালি ভাইয়ের সাথে আমার বাবা তখন ওইখানে, আমার কাকা তখন ওইখানে কাজ করে। তো আমি তখন এই পারিবারিক আর ঝামেলার ভিতরে পড়লাম না, এটা আমার আব্বা কাকা বা পারিবারিক বিষয়। এই ঝামেলা থেকে আমি তখন বের হয়ে আমি পুনরায় আবারও ঢাকাতে আমার চাকরিতে চলে গেলাম। আমি ঢাকাতে আমার চাকরিতে চলে গেলাম, আমি ঢাকায় গিয়ে চাকরি করতেছি আমার ব্যাংকে, আমি সব কিছু ঠিক আছে। এরই মাঝে আমার মা এই জিনিসটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না, যেহেতু কাকা এরকম একটা বেইমানি করলো আমার আব্বুর সাথে। তো বেইমানি করার পরে আমার মা তখন, ওই গ্রামের মানুষ তো বুঝেন, এবং ওই গ্রামের মানুষ দেখা যায় নিজের ভিতরে কথা চাপায় রাখতে পারে না, যে একটা বিষয় নিজের মাঝে চাপায় রাখতে হবে, নিজের কষ্ট নিজের মাঝে রাখতে হবে, এটা অন্যের কাছে প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না, এরকম কিন্তু না। আমার মা তখন করে কি, বিষয়টা নিয়ে আমার কাকা তো বোনকে, মানে আমার বউ তুন্নিকে কথায় কথায় খোঁটা মারতে থাকে, খোঁচা দিতে থাকে, যে তোর বাপ একটা বেইমান, তোর বাপ এরকম বেইমানি করছে, এক কথায় দুই কথায় তন্নিকে বলে, এবং তন্নি এই কথাগুলো গিয়ে আমার কাকিকে বলে, মানে আমার শাশুড়িকে বলে। আমার শাশুড়িকে বলার পরে এইবার দেখা যায় বউ শাশুড়ির মাঝে, আমার মায়ের মাঝে আর তন্নির মাঝে আস্তে আস্তে করে সম্পর্কের মাঝে ফেরাক ধরতে থাকে। এমন একটা অবস্থা ছিল যে আমার আম্মা, তুন্নি যদি খাবার না খেতো আমার আম্মা খাবার খাইতো না, তুন্নি অসুস্থ হয়ে গেলে আমার আম্মার ঘুম বন্ধ হয়ে যেত, আমার আম্মা জোরে একটা কাশি দিলে তুন্নি ঘুম থেকে লাফ দিয়ে উঠে মা কী হয়েছে বলে আমার আম্মাকে জড়াই ধরতো। নিজের মায়ের চেয়েও তুন্নি আমার মাকে অনেক বেশি ভালোবাসতো। সেই তুন্নি এখন আমার মাকে আর এক ফোঁটা পরিমাণও দেখতে পারে না, ও আমার মায়ের কথাই শুনতে পারে না, আমার মায়ের কথা শুনলেও রেগে যায়। এবং একইভাবে আমার মাও তখন তন্নির কথা শুনতে পারে না, কারণ তন্নিকে কোনো কিছু বললে ও ডিরেক্টলি গিয়ে ওর মায়ের কাছে বিচার দেয়, ওর মায়ের কাছে বিচার দেয়, এবং ওর মা এই বিষয়টা নিয়ে আমার আম্মুর সাথে ঝগড়া করে। আর সেদিকেই শুনতে পাই কাকা যে এখানে গেছে, মানে আমার কাকা যে সৌদি আরবে যে মাজরায় গেছে, ওই মাজরার যে মানে যে বাঙালি ছিল, ওই বাঙালিরই বিদায় করে আমার কাকা ওই মাজরাটা নিজের নামে করে নিছে। মাজরাটা নিজের নামে করে নিছে, নিজের নামে করে নেওয়ার পরে সে যেই সৌদি যে নাগরিক আছে, ওই নাগরিক আমার কাকাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, এবং আমার কাকার কথাই সে উঠে আর বসে। সেখানে আমার কাকা খুব ভালো অবস্থানের মধ্যে চলে গেছে। ভালো অবস্থানের মধ্যে গিয়ে সেখানে যে একটা বড় মাজরা, পুরা বড় মাজরা মানে হচ্ছে বাগান আর কি, আরবিতে মাজরা বলে, তো বাংলা হচ্ছে অনেক বড় একটা বাগান, যে বাগানে বিভিন্ন রকমের চাষ হয়। যেমন আপনি চাইলে ফলের চাষ করতে পারেন, বা আপনি চাইলে ধরেন আপনি শাকসবজি করতে পারেন, কিংবা খেজুর গাছ থেকে ইনকাম আসতে, মানে চাইলে ছাগল বকরি পালতে পারেন, ছাগল উট গরু এগুলো পালন করতে পারেন। মানে মোটামুটি একটা মাজরায় লক্ষ লক্ষ টাকার একটা ব্যাপার স্যাপার আছে। তো ওই মাজরাটা, ওই বাগানটাকে তখন পরিপূর্ণভাবে আমার কাকার আন্ডারে চলে যায়। কাকা তখন এই মাজরাটা দেখাশোনা করে বিভিন্ন ধরনের চাষবাস করে, মোটামুটি কাকা তখন সব কিছুই ওকে আছে। ওকে থাকা অবস্থায় কাকা তখন করলো কি, ওইখানে আমার কাকাকে দেখাশোনা করার জন্য, কাকা তো অবৈধ, ওনার তো কোনো ভিসা নাই, পতাকা নাই, কিছু না, তো হজ করতে গিয়ে পালাইছে। তো এক পর্যায়ে আমার কাকা তখন করলো কি, আমার কাকিকে বিদেশে নিয়ে যাবে, কাকিকে নিয়ে যাবে, এবং কাকিকে নিয়ে যাবে বলতেছে যে আমার কাকিরে বলে পাসপোর্ট করার জন্য। আমার কাকি তখন পাসপোর্ট করে, পাসপোর্টের কারণ আমার কাকা যেখানে কাজ করে সেখানে তার রান্নাবান্না করে দেওয়ার জন্য একটা মানুষ দরকার। মাজরা তো হচ্ছে শহর থেকে অনেক দূরের একটা জায়গা, এখানে নির্জন এলাকা, সেখানে কাকি রান্নাবান্না করে দিবে, কাকার কাপড় চোপড় ধুয়ে দিবে, এই জন্য একটা মানুষের আমার কাকার খুব প্রয়োজন। যার জন্য আমার কাকিকে তখন আমার কাকা সেখান থেকে রিসিভ করে নিয়ে গেল, মানে সৌদি আরবে নিয়ে যাবে। মুহূর্তের মধ্যে কাকির কাগজপত্র সব কিছু ঠিকঠাক করলো, আমার কাকা সৌদি আরবে বসে। আর এই যে ঘটনাগুলো ঘটাইতেছে, আমার কাকা কিন্তু একটা বারের জন্য আমার আব্বুর সাথে কথা বলে না, আমার আব্বুর সাথেও কথা বলে না, আমার সাথেও কথা বলে না, এলাকার কারোর সাথেই কোনো কথা বলে না, এলাকার কারোর সাথে কোনো কথা বলে না। শুধু একবার আবুল কাকাকে নাকি আমার ওই কাকা বিদেশ থেকে ফোন দিয়ে বলছিল, আমি আমার ভাইয়ের সাথে যেই বেইমানি করছে, আমার ভাই আমার সাথে এর চেয়েও বড় বেইমানি করছে, আমার ভাই আমার সাথে এর চেয়েও বড় বেইমানি করছে, যেই বেইমানি আমি করছি। এই কথাটা তখন কি করে আমার কাকা হচ্ছে বিদেশ থেকে বলে ওই আবুল কাকা তখন এই বিষয়গুলো আমার আম্মাকে বলে, আমার আব্বাকে বলে। আবুল কাকাও কিন্তু আমাদের পরিবার অনেক ঝগড়া লাগাই দিত। ওই কাকার মুখ থেকে একটা শুনে আমাদের পরিবার আরেকটা বলতো, আমাদের পরিবার থেকে অন্য একটা শুনে আমার কাকাকে আবার আরেকটা বলতো, মানে থার্ড পার্টিটা হিসাবে উনি আমাদের পরিবার অনেক ঝামেলা লাগাই দিত। যদি আমি আবুল কাকাকে বারবার ফোন দিয়ে বলতাম যে আপনি আমার কাকার সাথে কী কথা হয় না হয় এগুলো আমার আব্বুর কাছে বললেন না, আবার আমার আব্বুর কথা গিয়ে আমার কাকারে বললেন না, কিন্তু উনি তো ওনার মতো করে চলেন, তো আমার কথা শোনে না। তো এই পরিস্থিতির মধ্যে পড়ে একটা পর্যায়ে আমার কাকির তখন ভিসা টিসা সব কিছু হয়ে গেল, কাকি চলে যাবে। কিন্তু আমার কাকি এখানে একটা কাজ করছে, চলে যাওয়ার আগে আমাদের যে বাড়িটা আছে, আমাদের বাড়িটার কী করলো, একটা ভাগ করে ফেললো, মধ্যে দিয়ে টিন দিয়ে মানে একদম বেড়া দিয়ে আলাদা করে ফেললো। আলাদা করে কাকির ওই ঘর বাড়ি দেখাশোনা করার জন্য ওইখানে একটা ফকির মহিলা, জিন্নতির মা বলে একটা মহিলা আছে, উনি ভিক্ষা করতো আর কি আমাদের এলাকায়। ওই মহিলাটাকে তখন কাকি কী করলো, তার ঘরে জায়গা দিয়ে গেল, যে আপনি আমার ঘরে থাকবেন, আমার ঘর বাড়ি পাহারা দিবেন, এই কথা বলে জিন্নতির মারে আমাদের ঘরে ঢুকিয়ে দিল, আমাদের বাড়িতে ঢুকিয়ে দিল, আমাদের ভিটায় ঢুকিয়ে দিল। অ্যান্ড এটা দিয়ে আমার কাকি তখন সৌদি আরবে চলে গেল।
আমার কাকার কাছে। এখন কাকি সৌদি আরবে যাওয়ার পরে আমার আম্মা তো গ্রামের মানুষ, আম্মার কথা হলো আমার ছেলে তো ওর মেয়েরই বিয়ে করছে, তাহলে যদি হিসাব মতো আমার ছেলে ওর মেয়েরই বিয়ে করে তাহলে এই জায়গাগুলো দেখাশোনা করা বা সমস্ত কিছু দায়িত্ব তো আমাদেরই। সেখানে কেন সে জিন্নুতির মারে বয় দিয়ে গেল, আমাদেরকে কেন বিশ্বাস করলো না, আমাদেরকে কেন দিল না? ভাইরে ভাই, এটা নিয়ে আমার মা এবারে এত পরিমাণে রাগা রাখছে। জিন্নুতির মা মুরগি পালে, হাঁস পালে, এগুলো আমাদের বাড়িতে আসে, আমাদের বাড়িতে এসে আমাদের ধান খায়, এটা খায়, ওইটা খায়, এবং আমাদের হাঁস মুরগি ওই বাড়িতে গেলে উনি আবার ধরে রাখে। যেহেতু ধরেন পাশাপাশি ঘর, পাশাপাশি বাড়ি, তো এই বাড়ির হাঁস মুরগি ওই বাড়িতে যায়। এটা নিয়ে জিন্নুতির মায়ের সাথে আমার আম্মার ঝগড়া। এক পর্যায়ে আমার আম্মা কথায় 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 তন্নিকে মানসিকভাবে প্রচুর পরিমাণে টর্চার করতে থাকে, যে তুই অতিরিক্ত খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর বাপ ছিল একটা চিটার বাটপার, একটা চিটারের মেয়ে, তুই একটা বাটপারের মেয়ে, তুই, তোর মায়ের অন্তর কালো, তোর মায়ের মতো খারাপ কোনো মানুষ হয় না, তোর মায়ের মতো নিকৃষ্ট কোনো মানুষ হয় না। এই মহিলা কিভাবে পারলো, এই মহিলা কিভাবে পারলো এমন একটা বেইমানি করতে, এমন একটা প্রতারণা করতে? তোর মা যেরকম প্রতারক, তোর বাপও এরকম প্রতারক, এটা ওইটা বলে তন্নির মেজাজটা সম্পূর্ণ রকমের খারাপ করে রাখে। ওই সময় কিন্তু তন্নির সাথে আমার সম্পর্কটা খুব ভালো, আমাদের মাঝে কিন্তু সম্পর্ক, আমরা স্বামী স্ত্রী ঠিক আছি, কিন্তু তন্নির সাথে আমার আব্বা আম্মার ঝামেলা চলতো। আমার আব্বার তেমন না, আম্মুর ঝামেলাগুলো চলতো, কিন্তু তন্নির সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। আমরা হাজব্যান্ড ওয়াইফ অলওয়েজে কথাবার্তা বলি। তন্নি আমার দুঃখ সুখ সব বুঝে, আমিও তন্নির দুঃখ সুখ সব কিছু বুঝি। তন্নির সাথে আমার সম্পর্কটা ভীষণ ভালো, কিন্তু আমার আম্মুর সাথে তন্নি কোনোভাবে অ্যাডজাস্ট হতে পারতেছে না। যে আম্মুকে ছাড়া তন্নি কোনো কিছুই বুঝতো না, সে আম্মুর সাথে এখন তন্নি আর খাবারও খেতে পারে না, একসাথে খাবারও খেতে পারে না। এবং আমার আম্মু তন্নিকে দিয়ে প্রচুর কাজ করায়। ধরেন ভালো একটা কাপড়, এটা আমার আম্মা ময়লা করে বলবে এটা ধো, এবং আমার আম্মা বলবে রাতে আমার মাথা টিপে দে, আমার পা টিপে দে। আমি বাড়িতে গেছি, আমার বউ নিয়ে আমি ঘুমাইতে আসি, মা ধরেন 10টা 11টা 12টার মধ্যে দরজা নক করবে, এই তন্নি এদিকে, তন্নি উঠে, তন্নিকে উঠে নিয়ে আসে। মানে খুবভাবে তন্নির উপরে প্রেশার দিতেছে, আর আমার বারবার বলতেছে তুই আগের মেয়েটারে বিয়ে করে লয়, অমুকের মেয়ে শান্তারে বিয়ে কর, ওই যে পুরনো শান্তা, ওই শান্তারে বিয়ে করার জন্য বলতেছে। আমরা এই তন্নি প্রতারকের মেয়ে রাখবো না। এই সাপের ঘরে সাপই হয়, সাপের ঘরে কখনো এই বিড়াল হয় না, সাপের ঘরে সাপই হয়। এটা সাপ, ওর গায়ে সাপের রক্ত, ওর বাপ্পা যেরকম সাপ, ওর গায়ে সাপের রক্ত। তুই আমাদের একমাত্র ছেলে, আমরা যদি একটু বৃদ্ধ হই, এই মেয়ে কোনোদিন আমাদেরকে এক মুঠো ভাত দিবে না, আমাদেরকে একটু ভাত খাইতে দিবে না, এবং আমাদের কোনো সেবা যত্ন করবে না। আমরা বৃদ্ধ হলে আমাদেরকে বিষ খাওয়ায় মেরে ফেলবে, তন্নি আমাদেরকে বিষ খাওয়ায় মেরে ফেলবে, তুই আরেকটা বিয়ে কর। আরেকটা বিয়ে করার জন্য আম্মু তখন আমার পিছনে উঠে পড়া লাগছে যে তুই বিয়ে কর। অ্যান্ড তন্নি তখন ফোন করে তার আব্বু আম্মুর কাছে কান্নাকাটি করে যে তোমরা আমার এরকম করে রেখে গেলা, আমার এই কাকার কাছে যদি এরকমই কাকার সাথে বেইমানি করবা তাহলে আমার কেন এখানে বিয়ে দিয়ে গেলা। ওর বাবারে বলে যে যদি তুমি জেঠুর সাথে এরকম বেইমানি করবা তাহলে জেঠুর ঘরে আমার কেন রেখে গেলা। ওর বাবা বলে যে তোর জেঠু আমার সাথে এর চেয়েও বড় বেইমানি করছে, তা বলে তোমাদের মাঝে এত শত্রুতামি, এত ঝামেলা, এত কিছু থাকলে আমার এই ঘরে তোমরা দিয়ে গেলা কেন। এই বলে সে অলওয়েজে তার আব্বা আম্মুর সাথে কান্নাকাটি করে। তার আব্বা আম্মু তখন তারে বুঝায়, ঠিক আছে আমার সমস্যা নাই, তুই টেনশন করিস না, তুই থাক, দেখ না থাকতে পারিস কিনা, একটা সন্তানাদি হয় কিনা। আল্লাহর কি হুকুম সন্তানাদিও হয় না, কোনো ভিভিও কনসেপ্ট করে না। আর এই পরিবারের মাঝে ঝগড়া ঝামেলা 24টা ঘন্টা। মানে তন্নি আমাকে ফোন করে আমাকে কোনো কাজই করতে দেয় না। ধরুন অফিসের আমি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, আমাকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করে যে তোমার আম্মা আমাকে এটা বলছে, তোমার আব্বা আম্মাকে এটা বলছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে দুর্ব্যবহার করছে। মানে এইটা ওইটা বইলা ও প্রচুর পরিমাণের মন খারাপ করে যে আমার তরফ থেকে বা আমার জায়গা থেকে সবার মেনে নেওয়া সম্ভব না, আমি এটা করবো, আমি বিষ খাবো, আমি ফাঁসি দিব, এটা ওইটা বলে ও কান্নাকাটি করে। আমি তাকে যে শহরে নিয়ে আমার সাথে রাখবো এটাও পারি না, আব্বা আম্মা এটাও দেয় না। আব্বা যদিও কোনো সমস্যা নাই, আম্মা দিবেই না। আম্মার কথা হচ্ছে যে না, বিয়ে করাইছি আমরা ওরে আমাদের সাথে থাকার জন্য, তুই শহরে নিয়ে যাবি কেন। তা আম্মারে বলি তুমি ওর সাথে এমন করো কেন। আম্মা তো আর তার বাপ মায়েরে পায় না, তার বাপ মায়ের কিছু কইতে পারে না, এই জন্য এই ক্ষোভটা ওর উপরে ওঠায়, মানে এই মেয়েটার উপরে উঠায়। এমন করে চলতে চলতে একটা পর্যায়ে তন্নি তার বাপ মায়ের সাথে কথা বলে যে আমি দেশে থাকলে আমি আত্মহত্যা করে ফেলবো, আমি বাঁচবো না, আমার কাকি এরকম করে জ্বালায়, আমি থাকতে পারবো না। এক পর্যায়ে তার বাপ মা বলো যে ঠিক আছে তুই আমাদের কাছে চলে আয়। এই কথা বলে তারা তখন তন্নিকে পাসপোর্ট করাইতে শুরু করে। অ্যান্ড তন্নি তখন আমাকে বলে যে আমি আমার আব্বু আম্মুর কাছে চলে যাব। আমি তখন ডিরেক্টলি বললাম যে দেখো আমি তো তোমার স্বামী, তুমি আমাকে রেখে চলে যাবা কেন, প্রয়োজন তো নাই। আমি তো ঠিক আছে। আমাকে বলে যে না, তুমি যদি ঠিক থাকো তাহলে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার কাছে চলে যাব। আমি বললাম তো আমার মা তো এটা দিবে না। ও আমাকে বলে হ্যাঁ তাহলে তুমি আমার কেমনে হইলা, তুমি তোমার মায়ের হইলা। এরকম বলে তন্নি আর আমাকে কোনো কিছু না জানিয়ে গোপনে পাসপোর্ট ভিসা সব কিছু রেডি করে ওর বাবার কাছে চলে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দেয়। আমার আব্বা আম্মাকে না বলে ঢাকা এয়ারপোর্ট এসে আমাকে ফোন করে, যদি পারো রিপন আমার সাথে শেষবার মতো একটু দেখা কর, আমি এয়ারপোর্টে আসি। আমি তখন অফিস থেকে বের হইয়া মোটর সাইকেলে করে টান দিয়ে এয়ারপোর্টের সামনে গেলাম, দেখলাম ওর ব্যাগ ট্যাগ সব রেডিও চলে যাচ্ছে।
আমার বাপ্পাইও ফোন দিয়ে তখন বলে ওই চলে গেলে চলে যাক, ওর মতো মেয়ে আমাদের দরকার নেই, ও চলে যাক ওর বাপের কাছে, ওরা লাগবে না, ও বাটপার চিটার। আমার আব্বার কথা হচ্ছে গেলে যাগা। তা আমি বললাম যে তন্নি তুমি এটা কীভাবে? ও বলে যে না আমি চলে যাব, তুমি দেখে শুনে একটা বিয়ে শাদী করো, তুমি ভালো থাকো, আমি আর এই দেশে আসবো না, আমি আমার আব্বা আমার সাথে বিদেশে থাকবো, আমি আর এই দেশে আসবো না। এই কথা বলবো তখন আমার কাছ থেকে বিদে নিয়ে এরপরে ঢুকে গেল। আমার আর কি করার, আমি তখন পুনরায় আবারও এই নিঃস্ব জীবন কাটাচ্ছি, নিঃস্ব মানবতার জীবন কাটাচ্ছি ঢাকার মধ্যে। বাপ মায়ের কারণে তো বউটাকেও হারাইলাম, বউটাও সৌদি আরবে চলে গেল। এই ধরেন খেয়ে না খেয়ে কষ্ট করে ঢাকা শহরে ঘুরে ফিরে এদিক ওইদিক ঘোরাফেরা করে অনেক কষ্টে সময়গুলো কাটতেছে। একদিন একটা রেস্টুরেন্টে একেবারে নিঃস্ব অবস্থায় বসে আছি, মনটা অনেক খারাপ লাগতেছে। এমন অবস্থায় হঠাৎ করে বহুদিন পরে আমি শান্তাকে দেখলাম ওইখানে, আর একটা মেয়ে সহ শান্তা বসে আছে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে। ওর চোখে চোখে আমার চোখ পড়ছে, চোখ পড়ার পর আমিও লজ্জায় কিছু বলি না, ও কিছু বলে না। ও তখন কী করলো, চলে গেছে, মানে রেস্টুরেন্ট থেকে মেয়েটার সাথে বেরোলে, আমি তখনও বসে আছি। এটা অনেক বছর পরে শান্তার সাথে আমার দেখা। বেরোয়ার পরে সে পুনরায় আবারও আসছে, আইসা আমার পাশে দাঁড়ায় বলতেছে রিপন সাহেব ভালো আছেন আপনি, এমন করে। তো আমি বললাম হ্যাঁ ভালো আছি। তো বললাম আমি কি আপনার সাথে একটু বসতে পারি? তাই আমি বললাম হ্যাঁ বসো না, সমস্যা নেই। বসছে, বসার পরে বলে কী ব্যাপার, শুনলাম আপনার বউ নাকি সৌদি আরব চলে গেছে, আপনার কাকা নাকি আপনার সাথে বেইমানি করছে, আপনার কাকিও নাকি আপনাদের জায়গা সম্পত্তি সব অন্য কোন ফকির মহিলার দিয়া তিনিও নাকি তার হাজব্যান্ডের কাছে চলে গেছে। মানে আমাদের পরিবারের যত ঘটনা, আমাদের পরিবারে যা কিছু হচ্ছে, আমি তন্নিকে বিয়ে করার পরে সমস্ত কিছু ও জানে, মানে শান্তা জানে। তা আমি বললাম শান্তা ভালোই তো, তুমি তো আলহামদুলিল্লাহ আমার অনেক খোঁজ খবর রাখছো, আমি তো তোমার ওভাবে খোঁজ খবর নিতে পারি নাই, তো তুমি তো আলহামদুলিল্লাহ আমার অনেক খোঁজ খবর নিয়েছো, বা তুমি আমার সম্বন্ধে সব কিছুই জানো। তো আমাকে বলে জানি, সব কিছুই জানি, সবই জানি। তো যাই হোক, ভালো থাকলেই ভালো। তো তোমার বউ যখন সৌদি আরবে গেল, তোমার সাথে কি যোগাযোগ আছে? আমি বললাম কীভাবে আমার সাথে যোগাযোগ থাকবে, ও সৌদি আরবে চলে গেছে, ওর মতো করে ওর বাবা মায়ের কাছে গেছে, ওখানেও বিয়ে শাদী করবে। আমাকেও বলছে বিয়ে শাদী করে ফেলার জন্য, ও আমার সাথে সম্পর্ক রাখবে না। তা আমাকে তখন বলে বাহ। তাই আমি বললাম আচ্ছা আমার কথা বাদ দাও, আমার কথা বলে কী লাভ, আমার কপালে তো যা আছে তা হয়েছে, আমার ভাগ্য খারাপ, এগুলো বলে তো লাভ নেই। তো তোমার কী অবস্থা, তোমার কথা বলে, তুমি বিয়ে শাদী করছো? ও তখন একটু রাগ করে আমার দিকে তাকায় বলে আমি কি তোর মতো বেঈমান, আমি কি তোর মতো নিমক হারাম? তুই না আমার দেহটা ভোগ করছিলি, তুই যখন আমার দেহতে হাত দেস তখন তুই কী করেছিলি, যদি আমার ছাড়া অন্য কোনো মেয়েরই বিয়ে করবি না, তুই কীভাবে পারলি তন্নিরই বিয়ে করতে? আর তন্নিরই বিয়ে করে কি তুই সুখী হয়েছিস? মনে রাখিস আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আমি তখন বললাম শান্তা তোমার কথা ঠিক আছে, আমি তোমার কথা অস্বীকার করি না, আমি তোমার সাথে অনেক বেইমানি করেছি এবং সেই বেইমানির শাস্তি হয়তো আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু বেইমানিটা আমি ইচ্ছে করে করি নাই, আমি পরিবারের চাপে পড়ে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। তুমি আমাকে এরকম কিছু মনে করো না যে আমি এটা ইচ্ছে করে করছি। আমাকে বলে তোর মতো মানে চাকরি করা একটা ছেলে, একটা সরকারি লেভেলের এত ভালো একটা দপ্তরে কাজ করা একটা ছেলে কী করে তার পরিবারের চাপে পড়ে বিয়ে করে ফেলে? তুই আমাকে এগুলো বুঝাচ্ছিস? আমাকে এগুলো বুঝাইতে পারে, তুই আমার ইউজ করে ছেড়ে দিয়েছিস, তো তুই কোনোদিনও সুখী হইতে পারবি না, এটা তুই মনে রাখিস। তুই বউ চলে গেছে না, তুই সারা জীবন এরকম করেই তোর জীবনটা কাটাবি। আমি তখন বললাম যে ঠিক আছে কী আর করে, যদি আমার কপালটা এরকমই থাকে তো এরকম করেই কাটাবো। আমাকে বলে ঠিক আছে আমি চলে যাই। আমি বললাম তন্নি তুমি কি নাম্বার চেঞ্জ করছো? ও সরি শান্তা তুমি কি নাম্বার চেঞ্জ করছো? আমাকে বলে কেন? আমি বললাম যদি কিছু না মনে করো তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও। ও বলে না তোর ফোন নাম্বার আমাকে দে, আমি আমার ফোন নাম্বার তোরে দিব না। তা আমার ফোন নাম্বারটা ওরে দিলাম, আমার ফোন নাম্বার নিয়ে চলে গেছে। আমি তখন এখান থেকে খাওয়া দাওয়া করে রাতে বাসায় গেছি, মনটা খুব খারাপ লাগতেছে, কোনোভাবেই দুটো চোখের পাতাকে এক করতে পারতেছি না, প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছে। এক পর্যায়ে তখন রাত 2:30টার দিকেও তখন আমরা কল দিয়েছি, শান্তা কল দিয়ে কান্না করতেছে। তন্নি কিন্তু এই যে বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পর আমাকে 1 মিনিটের জন্য আর কোনো কল দেয় নাই, আমার সাথে কোনো যোগাযোগ কিন্তু তন্নি আর রাখে নাই। শান্তা কল দিয়ে কান্না করতেছে, শান্তার কান্নার শব্দ শুনে তখন আমার নিজেরও কান্না চলে আসছে, আমিও কান্না করতেছি। আমি এই পক্ষ থেকে কান্না করতেছি, শান্তা ওইখান থেকে কাঁদতেছে। পরে আমারে বলতেছে যে কাঁদো কেন? শান্তা আমাকে জিজ্ঞেস করে। আমি বললাম যে কাঁদি, আমার ভাগ্যটা এত খারাপ, তোমাকে এত ভালোবাসছিলাম এবং জীবনে যা করছিলাম সবই তোমাকে পাওয়ার জন্য করছিলাম, নিজের জন্য কোনো কিছুই করি নাই, সবই তোমাকে পাওয়ার জন্য করছিলাম, তোমাকে ভালোবেসেই করছিলাম, তো আমি তো তোমাকে পেলামই না। আমাকে বলো আমি কি অন্য কারো হয়ে গেছি? আমি বললাম না অন্য কারো তুমি না হও, কিন্তু আমি তো অন্য কারো হয়ে গেছি। ও আমাকে বলে দেখো ভালোবাসা যদি সত্য হয় এই ভালোবাসার জয় একদিন হবেই হবে, এই ভালোবাসাকে কেউ কাউকে আলাদা করতে পারবে না, দুজনের ভালোবাসা এক থাকলে আল্লাহ অবশ্যই সে ভালোবাসাকে একসাথ করে দেয়। তুমি দেখছো তুমি যে আমাকে ছেড়ে চলে গেছো তোমার বউয়ের কাছে, তন্নিকির কাছে কি তুমি থাকতে পারছো? পারো নাই। কেন পারো নাই জানো? কারণ তন্নি তোমাকে যতটুকু চাইছিল আল্লাহ তাআলার কাছে, আমি তোমাকে তার চেয়ে আরও অনেক বেশি চাইছি।
সুতরাং আমার চাওয়ার কাছে হেরে গেছে তন্নির চাওয়া, যার জন্য তন্নি চলে গেছে। আমি এখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছি শুধু তোমার জন্য। আমি বললাম, শান্তা তুমি আমাকে এখনও ভালোবাসো? আমাকে বলে, অবশ্যই ভালোবাসি, আমি এখনও তোমাকে সে আগের মতো করে ভালোবাসি, যেমনটা আগে বাসতাম এখনও বাসি। আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণেরও পরিবর্তন হয়নি। তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে, আমি তোমাকে সে আগের মতো করেই সারা জীবন ভালোবেসে যাব। ওর মুখের কথাগুলো শোনার পর আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। আমি বললাম, আমি না সত্যিই বুঝতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো। অ্যান্ড আমি যদি সত্যি তোমার ভালোবাসা বুঝতে পারতাম তাহলে আমি কোনোদিন এরকমটা করতাম না। বিশ্বাস করো শান্তা, আমি তোমার সাথে আগামী দিন একটু দেখা করতে চাই। আমাকে বলে, আমার তো আসলে ওরকম সময় হয় না দেখা করার, তারপরেও তুমি যেহেতু বলতেছো আমি চেষ্টা করবো দেখা করার জন্য। ঠিক আছে, তুমি আইসো। আগামী দিনে একটা জায়গার ঠিকানা আমাকে, আমি যখন ওই জায়গার মধ্যে যাই ও তখন আসে। আমরা দুজনের মাঝে হারিয়ে যাই কিছুটা ক্ষণের জন্য, এবং ও আমার দিকে তাকিয়ে নিচেও অনেক কান্না করে, আমিও অনেক কান্নাকাটি করি। দুজনের মাঝে মোটামুটি আবার পুনরায় আবার সেই হারিয়ে যাওয়া অতীত সম্পর্কটা একটু একটু করে জাগ্রত হতে থাকে। এরপর আমি ওর সাথে কথা বলে, ও আমার সাথে কথা বলে, এমন করতে করতে আমাদের দুজনের মাঝে আবার আগের মতো সম্পর্কটা তৈরি হয়ে যায়, আগের চেয়ে আরও বেশি মধুর হয়ে যায়। একটা পর্যায়ে আমি বাড়িতে যাই, বাড়িতে গেলে পরে আমার আব্বা মা তখন আমাকে আবারও বিয়ে করাবে, যেহেতু শান্তা চলে গেছে, তন্নি চলে গেছে, আমাকে বিয়ে শাদী করাবে। আমার আম্মু বলতেছে, মেয়ে দেখবো কোথায় বিয়ে করানো যায় এই সে। আমি তখন আমার আম্মার একদিন বললাম, আম্মা সবই তো তোমাদের কথাই করলাম, তোমাকে হয়তো কম কিছু করলাম না, তোমরা যেমনি কইছো এমনি। শান্তা মেয়েটা কত ভালো ছিল, ও দেখতে শুনতে কতটা নম্র, ভদ্র, শিক্ষিত একটা সরকারি চাকরিজীবী মেয়ে ছিল। আমাকে তাকেই বিয়ে না করাইয়া তোমরা রূপের প্রতি পাগল হইয়া তন্নিরে আমার বিয়ে করাইলা, তো আমার জীবনটা তো কী হয়ে গেল। আমার আম্মা বলে, আহারে বাবা রে, আল্লাহ আসলেই এরকম, আল্লাহ আসলেই ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি এই শান্তা মেয়েটার অনেক অপমান করছি। মেয়েটার মুখ দেখে আমি মেয়েটার বাপ মায়ের সামনে বলে বসছি যে এরকম একটা কালো মেয়েকে আমার একমাত্র সুন্দর ছেলের গলায় আপনারা কেন ঝুলাই দিতে যাচ্ছেন, আপনাদের স্বার্থ কি এটাই? আমি এমনভাবে মেয়ের বাবা মাকে অপমান করছি। দেখ, এর জন্য আল্লাহ হয়তো তোর কপালে শান্তি দেয় না, তোর কপালে সুখ দেয় নেয়, তন্নিকে তোর কাছ থেকে আল্লাহ কেড়ে নিছে। আমি তখন বললাম, মা যত যাই করছো এখন কিন্তু পাপের প্রায়শ্চিত্ত করার সময় আসছে, করবা? আমার আম্মা বলে, কেমনে? আমি বললাম, তন্নির কিন্তু এখনও, শান্তার কিন্তু এখনও বিয়ে হয় নাই। আমার আম্মা বলে, বলিস কি, বিয়ে হয় নাই? আমি বললাম যে না, শান্তার এখনও বিয়ে হয় নাই, শান্তা এখনও মোটামুটি আছে, এখনও বিয়ে হয় নাই, আমার সাথে ওর আগের মতো কথাবার্তা চলতেছে, তুমি যদি রাজি থাকো আমি কিন্তু শান্তাকে বিয়ে করতে পারি। আমার আম্মা বলে, শান্তা তোর কাছে এখন বিয়ে বসবে? আমি বললাম, হ্যাঁ বসবে, ও রাজি আছে। আমার আম্মা বলে, আলহামদুলিল্লাহ বাবা, আলহামদুলিল্লাহ, আর কোনো কথা নেই, তুই যেমনি পারো শান্তারে বিয়ে করে আমার ঘরে নিয়ে আয়, আমার ঘরে নিয়ে আয় বাবা, শান্তারে বিয়ে করে ঘরে নিয়ে আমি শান্তাকে নিয়ে আয়। আমার আম্মা তখন কান্নাকাটি শুরু করলো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি শান্তাকে নিয়ে আসবো। পরে একইভাবে আমি তখন শান্তার পরিবারের সাথে কথাবার্তা বললাম। তারা যদিও রাজি না, তারা কোনোভাবেই রাজি না, বাট শান্তা সম্পূর্ণ আমার বাবা মাকে রেখে তার ইচ্ছে আমাকে বিয়ে করে ফেলে। বিয়ে করে শান্তা তখন ঢাকা থেকে ট্রান্সফার হয়ে যায়, যেখানে ও কাজ করতো সেখান থেকে ট্রান্সফার হয়ে ময়মনসিংহ শহরে চলে আসে। ময়মনসিংহ শহরে আসার পরে ময়মনসিংহ থেকে ও তখন আমার গ্রামে চলে যায়, আমার আব্বু আম্মুর কাছে। প্রতিদিন বাড়ি থেকে এসে সে অফিস করে, বাড়ি থেকে এসে অফিস করে আবার বাড়িতে চলে যায়। খুব জার্নিং হয় তার, তারপর তার সেইভাবেই করে, তার স্কুটি আছে আর কি, মানে বাইক আছে, স্কুটি দিয়ে সে আসে আবার যায়। তা আমার বাপ মাই তো তখন অত্যন্ত খুশি হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এরকম একটা মেয়ে পাইছে। তো শান্তা তখন করে কি, আমার আব্বা আম্মার সাথে ছবি ওঠা ফেসবুকে দেয়, আবার এটা আমাকে ট্র্যাক করে, আমি শেয়ার করি, আমি কমেন্ট করি। ভাই এই কয়েকটা মাসে মনে করেন আমাদের পরিবারটা এত সুখী একটা পরিবার হয়ে গেছে বলার মতো না। একটা পর্যায়ে শান্তা বেবি কনসেপ্ট করে, অ্যান্ড শান্তা বেবি কনসেপ্ট করার পরে আমি তখন, আমার আব্বা আম্মা তখন আমাকে অনুরোধ করে তুই চলে আয়। আমি তখন ঢাকা থেকে ট্রান্সফার হয়ে আমি ময়মনসিংহের একটা ব্যাংকে চলে আসি, ওই ব্যাংকের ময়মনসিংহ শাখায় চলে আসি, এবং শাখায় আসার পরে শান্তার আমি তখন একসাথে থাকতে শুরু করি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবাণীতে আমার তখন একটা মেয়ে সন্তান হয়। শান্তার করে আমার একটা মেয়ে সন্তান হয়। মেয়ে বাবুটা হওয়ার পরে আমরা তখন মেয়ে বাবুটাকে নিয়ে ছবি দিয়ে ফেসবুকে আপলোড করি। এটা ওইটা করার পরে বেশ কয়েকটা মাস পরে, আমার মেয়েটা হওয়ার বেশ কয়েকটা মাস পরে তন্নি আমাকে একদিন ফোন করে, ইমুতে আমাকে ফোন করে বলে, আলহামদুলিল্লাহ তোমাকে তো দেখে অনেক ভালো লাগে, অ্যান্ড তোমার বউ এখন অনেক সুখী, তুমি তোমার বউ নিয়ে অনেক ভালো আছো। আমি বললাম তুমি কোথায় দেখলো? বলে ফেসবুকে দেখলাম। তো ফেসবুক আইডির নাম কি? বলে ফেসবুক আইডির নাম বললো। আমি যেন ফেসবুকে তাকে নক করলাম বা ফেসবুকে দেখলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ও তো আমার বউ ছিল যাকে আমি ভালোবাসছি বা বিয়ে করছি, ওই হিসেবে আমি তাকে আর কিছুই বলি না। কিন্তু ফেসবুকে সে ধরেন আপনার সৌদিয়ান পোশাক পরে পরে, সৌদিয়ান বোরকা পরে, তারপরে সৌদি মেয়েদের মতো ড্রেস পরে ছবি ছাড়ে, এক একটা ছবি দেখলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এত সুন্দর করে, এত কিউট করে এফবিতে ছবি দেখছে, এবং ওর এক একটা ছবি নিচে 2000, 3000, 5000 পর্যন্ত লাইক পড়ে।
এত লাইক কমেন্ট বা অনেকে ওকে পছন্দ করে, ও তো পছন্দ করার মতো একটা মেয়ে ছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ সুন্দরী। তো যাই হোক, এরকম করে মেসেঞ্জারে টুকিটাকি আমার সাথে কথা হয়, আমি ওর সাথে কথা বলি, আমার জন্য ছবি পাঠায়, আমি ওর জন্য ছবি পাঠাই, কিন্তু ওভাবেই কিছু না যে আসলে শান্তাকে বাদ দিয়ে আমি ওর কাছে যাই বা ওরকম কোনো কিছুই না। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে শান্তা তখন করে কি, আমাকে বলতেছে তন্নি তখন বলতেছে সে গ্রামে আসবে, মানে বাড়িতে আসবে। তাই আমি বললাম ভালো কথা, তুমি বাড়িতে আসলে আসো, আমার তো কোনো সমস্যা নাই, তুমি তোমার বাড়ি তোমার ঘর, তুমি আসবার সমস্যা কি। তন্নি তখন করে কি, বাড়িতে আসে, ছুটিতে আসে না কীভাবে আসে জানি না, বাড়িতে আসে। বাড়িতে এসে আমার আম্মুর জন্য অনেক কিছু, আমার আব্বুর জন্য অনেক কিছু, আমার বউয়ের জন্য, বাচ্চার জন্য, আমার জন্য, মানে পুরো 1 লাখিস সামান নিয়ে আসে, মানে ড্রেস এটা ওইটা অনেক কিছু নিয়ে আসে। আমার আব্বুর জন্য ঘড়ি আনে, জায়নামাজি আনে, আতর আনে, এটা ওইটাই না আমাদের পরিবারে ঠিক আগের মতো করে আবার ঢুকে যায়। তাই আমিও তখন বাড়িতে যাই, শান্তাও বাড়িতে যায়, তন্নিও তখন আমাদের ঘরে থাকে। তো এরকম করে তন্নির সাথে আমার চোখাচোখি হয়, বা তন্নির মানে ফেসবুকে আমি দেখি, তন্নির ছবি মাঝে মাঝে আমি দেখি, এগুলো আমার বউ শান্তা তখন দেখতে পায়। এবং শান্তা দেখতে পাওয়ার পরে শান্তা 1 দিন 2 দিন 3 দিন আমাকে বলে যে তুমি তন্নির সাথে এতটা ক্লোজ হইও না, তন্নি যেহেতু তোমার প্রাক্তন বউ, বা তোমাদের মাঝে তালাক সব হয়ে গেছে, তুমি ওরকমভাবে কিছু করো না। তো সত্যিকার অর্থে আমি কিন্তু তন্নিকে কখনোই তালাক দিই নাই, বা তালাকের কিছুই হয় নাই। তন্নি চলে গেছে, যাওয়ার পর আমি বিয়ে করছি। তা আমাদের মাঝে ওরকম কোনো কিছুই হয় নাই, বা আমার বাবা মাও এটা ওভাবেই করে নাই। এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে দেখলাম যে আমার বউ শান্তা বিষয়টা মাইন্ডে নিয়ে গেছে, মানে শান্তা বিষয়টা মাইন্ডে নিয়ে গেছে যে আমি তন্নির সাথে কথাবার্তা বলি, তন্নির সাথে আমার চোখাচোখি হয়। এক পর্যায়ে শান্তা তখন আমাকে প্রেশার দিতেছে যে তুমি ঢাকাতে ট্রান্সফার হও পুনরায় আবারও। তা আমি বললাম যে এটা কী ধরনের কথা, তুমি আমাকে বলতেছো আমি ঢাকাতে ট্রান্সফার হবো, এটি কেন? আমাকে বলে না প্লিজ ঢাকায় ট্রান্সফার হও। সেই ময়মনসিংহ থেকে পুনরায় আমার বউ শান্তা আমাকে আবারও ঢাকায় ট্রান্সফার করলে আমি ঢাকায় চলে গেলাম। তন্নি কিন্তু এই যে দেশে আসছে, এবং তন্নি আসার পর পরে তন্নির আম্মাও কিন্তু চলে আসছে, তন্নির আম্মাও দেশে আসছে। তারা আর যায়নি, তারা দেশে জায়গা সম্পত্তি কিনছে, বাড়ি টাড়ি কিনছে, শহরে জায়গা কিনছে, গ্রামে জায়গা কিনছে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় জায়গা টায়গা কিনে তারা এখন কয়েকশো কোটি টাকার মালিক। সোজা কথা, এক কথায় শিল্পপতি, অনেক টাকার মালিক, অনেক। আমাদের এলাকার হাতে গোনা কয়েকটা ধনী লোকের ভিতরে শান্তাদের তন্নিদের পরিবারটা একটা। তা এক পর্যায়ে আমি তখন, যেহেতু আমার বউ শান্তা আমাকে এরকম করে বললাম, আমি তখন ট্রান্সফার হয়ে পুনরায় আবার ঢাকাতে চলে গেলাম। ঢাকাতে চলে যাওয়ার পরে তন্নি যেহেতু আমাদের ঘরে থাকে, শান্তা আমাদের ঘরে থাকে, শান্তার সাথে তন্নির তখন একটা দ্বন্দ্ব লেগে যাচ্ছে, আস্তে 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 করে দ্বন্দ্ব লাগতেছে। আমার আম্মা তখন রেগে গেল, তন্নির উপরে রেগে গেল যে তুই আবার ফিরে আসলি কেন, তুই আবার কী কারণে ফিরে আসলি, তুই দেশে আসলি কেন, আর আমার ঘরে আসিস কেন, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা। এরকম করে তন্নিকে আমার আম্মা রাগারাগি করতো। তন্নি তখন হাইটা হাইটা গ্রামে মানুষের কাছে শান্তার বিরুদ্ধে বলতো, শান্তা খারাপ, শান্তা এই, শান্তা সেই। শান্তা এগুলো সহ্য করতে না পারে তখন করলো কি, একইভাবে শান্তও পুনরায় আবারও ট্রান্সফার হয়ে ময়মনসিংহ শহর থেকে সে আবার ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পর আমার স্বামী স্ত্রী আবারও এক জায়গায় হয়ে গেলাম। আমরা এক ঘরে থাকতেছি, আমাদের কন্যা সন্তান আছে, এক ঘরে থাকতেছি, আর মেয়েটা আমার সাথে আছে। এইভাবে তখন সময়গুলো কাটতেছে। শান্ত তখন আমার সাথে আছে, খুব ভালো আছে আলহামদুলিল্লাহ পারিবারিক অবস্থায়। এই দিক দিয়ে তন্নি আমাকে মাঝে মাঝে মেসেজ করে ছবি পাঠায়। এরকম করে 7-8 দিন পরে একদিন তন্নি আমাকে বলে, আমি তো ঢাকায় আসছি, তুমি একটু আসবা, খুব অনুরোধ করতেছে আমাকে। আমি বললাম যে দেখো আমার তো ভালো লাগতেছে না, তা তুমি এরকম কেন বলতেছো? তাহলে প্লিজ একটু ঢাকাতে আসো না। পরে সে ঢাকাতে আসে আমার সাথে দেখা করার জন্য। পরে আমি অফিস শেষ করে আমার বউকে বলি, বউ আজকে তো আমার একটু কক্সবাজার যেতে হবে, তো একটু কক্সবাজার যাবো, আমার কাজ আছে। এটি কথা আমি তন্নিকে বললাম, শান্তাকে বললাম। শান্তা তখন বললো যে ভালো কথা, তোমার অফিসের কাছে যাও, তবে তোমার চাচাতো বোনের সাথে কিন্তু ফোনে কোনো কথা বলবো না। আমি বললাম যে না, এই নিয়ে তুমি টেনশন করো না, আমি ওর সাথে কেন কথা বলবো। এটা বলে পরে আমি তখন চলে গেলাম এই শান্তার সাথে, তন্নির সাথে দেখা করার জন্য গেলাম রেস্টুরেন্টে। দেখা করার পরে অনেক রাত পর্যন্ত। পরে আমাকে বলে কী ব্যাপার, তুমি বাসায় যাবো না? তন্নি খুব সাজুগুজু করেছে। বললাম বাসায় যাবো কেমনে, বাসায় তো যেতে পারবো না, থাকতে হবে হোটেলে। ওগুলো কেন হোটেলে থাকবে কেন? আমি বললাম যে আমি আমার বউকে বলছি যে আমি কক্সবাজার যাবো কোম্পানির কাজে, এইটা ভুলে আসছি, এখন বাসায় গেলে তো আমি ধরা খেয়ে যাবো, কারণ তা না হলে তো এত রাতের বেলা তোমার সাথে দেখা করার সম্ভব হতো না। আমাকে বললো বাহ ভালো কথা, এটা যদি বলো তাহলে চলো আমরা কক্সবাজার যাই। আমি বললাম না এটা ঠিক হবে না, কক্সবাজার। বলে তুমি না তোমার বউর কাছে বলছো কক্সবাজার যাবা, তুই চলো যাই, সমস্যা কি? আমি তখন রাজি হইলাম না, বাট ওর দিকে তাকায় আসলে কোনোভাবেই কোনো ছেলে চোখ ফিরাইতে পারবে না আর কি, এত সুন্দরী। সৌদি আরব যাওয়ার পর আরও স্বাস্থ্য বাড়ছে, তো একেবারে বক সাদা যেমন লাল, মানে এক কথায় বলতে গেলে অসাধারণ। তাই আমি ওর প্রস্তাব আর ফেলতে পারলাম না, যেহেতু আমার বউকে আমি এটা বলে আসছি। দেন আমি তখন তার সাথে কক্সবাজার চলে গেলাম। 3 দিন পর্যন্ত কক্সবাজার থাকলাম। এর মাঝে শান্তা আমাকে কল দিচ্ছে, শান্তার সাথে কথা হচ্ছে, হ্যাঁ আসি, ভালো আছি, সব কিছুই ঠিক আছে। কিন্তু আমি এই 3টা দিন পরিপূর্ণভাবে তন্নির সাথে ছিলাম। এবং তন্নির সাথে থাকার পরে তন্নি তখন আমার উপর এতটাই আকৃষ্ট হয়ে যাও, আমাকে বলে যে দেখো
হিসাব করলে কিন্তু তুমি আমার স্বামী, হিসাব করলে কিন্তু তুমি আমার স্বামী। আমাদের মাঝে কিন্তু কোনো ডিভোর্স বা তালাক এগুলো কিছুই হয় নাই। আমরা যেটা করতেছি এটা বৈধ, এটা অবৈধ তার কিছুই নেই। আমি বললাম শান্তা তোর এগুলো মানবে না? আমি তো শান্তাকে বলেই দিয়েছি তোমার সাথে আমার তালাক হয়েছে, তালাকের পর আমি শান্তাকে বিয়ে করছি। ও আমাকে বলে না, একটা পুরুষের 2টা বউ থাকতেই পারে, যেহেতু তোমার শান্তা আছে আমিও তোমার কাছে থাকবো, কোনো সমস্যা নেই। এটা ওইটা বলেই তন্নি তখন করলো কি, 3 দিন পরে কক্সবাজার থেকে ফিরে আসে। ফিরে এসেই ও তখন ঢাকাতে একটা ফ্লাইট ভাড়া করে। তা আমি বললাম যে এটা ঠিক না, তুমি গ্রামে চলে যাও। বললাম গ্রামে যাবো না, ঢাকা থাকবো। ওর মা কিন্তু তখন গ্রামে থাকে, মানে গ্রামে বলতে ময়মনসিংহ আমাদের ওই গ্রামে থাকে, কিন্তু ও তখন ঢাকাতে একটা ফ্ল্যাট ভাড়া করছে। ফ্ল্যাট ভাড়া করে তখন এখানে থাকতেছে। তা প্রতিদিন প্রায় বেশিরভাগ আমি অফিসের নাম দিয়ে বাসা থেকে বেরোই, কিন্তু আমি চলে যাই তন্নির কাছে, এবং তন্নির সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, কন্টিনিউ হচ্ছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা বউ কিন্তু বুঝে যায় যে তার স্বামী অন্য কোথাও গেলে, কারণ আমার তখন আর শান্তার প্রতি আকর্ষণটা আসতো না, যেহেতু তন্নির মতো একটা পরীর মতো মেয়েকে আমি সাথে পাইতাম, এত কিউট, এত বিউটিফুল, এত গর্জিয়াস একটা মেয়ে আমি পাশে পাই, সেখানে তো শান্তার প্রতি আমার ফিলিংস আসবেই না। এভাবে শান্তা যখন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য চেষ্টা করে, আমি তখন শান্তার কাছ থেকে নিজেকে স্কিপ করে রাখি, মানে ওর সাথে কোনো সম্পর্ক করতে চাই না। কারণ আমি তো সারাদিন একটা মেয়ের সাথে থাইকা ছিলাম, সারাদিন তন্নির সাথে ছিলাম, এখন রাতের বেলা যখন শান্তার সাথে ঘুমাইতে আসছে তখন তো আমার ভিতরে অনুভূতিটা আসবেই না। স্বাভাবিক এই অনুভূতি বা এই উত্তেজনাটা আমার ভিতরে আসে না। শান্তা তখন আস্তে 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 করে 1 দিন 2 দিন করতে করতে শান্তা তখন বুঝে যায় যে আমার তন্নির সাথে সম্পর্ক আছে, বা ও তখন অবজারভেশন করতে থাকে। একদিন আমাকে মনে হয় ফলো করে তন্নির বাসার সন্ধান খুঁজে বের করে ফেলে। বের করে ও তখন তন্নির সাথে ফোনে যোগাযোগ করে। যোগাযোগ করলে তন্নি তখন বলে যে তোর জামাই তো আমার কাছে আসে, আমার কাছে থাকে, সমস্যা কী? মানে 2টা মেয়ে তখন বুঝেন তো, 2টা সতীন যা করে আর কি, দুজন দুজনের প্রতি এমনভাবে ঝগড়াঝাটি ফাইটিং মারামারি। এক পর্যায়ে হলো কি, আমার মায়ের কাছে তখন শান্তা বিচার দিল যে দেখেন তন্নি এরকম শহরে থাকে, আমার স্বামীকে নিয়ে টানাটানি করতেছে। এটা আমার আম্মা তখন গ্রামের 10 জনকে ধইরা তখন বিচার দিল যে তন্নি এগুলো করে। তখন তন্নির মা তন্নিকে আবারও ঢাকা থেকে ময়মনসিংহ শহরে নিয়ে আসলো, মানে ময়মনসিংহ গ্রামের বাড়িতে নিয়ে আসলো। কিন্তু ভাই তন্নিকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার তন্নিরে ছাড়া কিছু ভালো লাগে না, আমার তন্নিরে ছাড়া কিছুই ভালো লাগে না, আমার তন্নিরে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আমার বউ শান্তাকে আমার তখন বিরক্ত লাগে, মানে শান্তার গায়ে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, কিন্তু তন্নির গায়ে ফর্সা মাংস, আমার তন্নিরে ছাড়া কিছুই ভালো লাগে না। আমি তখন সবশেষ প্রতিদিন বৃহস্পতিবারে অফিস করে বাড়িতে চলে যাই। আমি আম্মাকে দেখবো, আম্মাকে দেখার কথা বলে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি তন্নির বাসায় ডিরেক্টলি তন্নির ঘরে ঢুকে যাই। তন্নির মা এগুলো দেখার পরও চাচি ওভাবে কোনো কিছু বলে না, তন্নির সাথে আমার এগুলো হয়। তাই শান্তি এগুলো বুঝতে পারে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এমন করে সময়গুলো পাস হতে হতে একটা পর্যায়ে হলো গিয়ে শান্তা তখন এই বিষয়টা আর ওভাবে নিতে না পেরে একদিন আমি দুজনেই শুয়ে আছি ঘুমের ভিতরে, হঠাৎ করে শান্তা এই কাজটা করে বসলো। কাজটা করার সাথে আমি তখন চিৎকার দিয়ে উঠলাম, মানে ঘুমের মধ্যে এই কাজটা করছে, আমার পরিসংখ্যাটা কেটে ফেলছে। আমি তখন লাভ দিয়ে উঠে বলতেছি এটা কী করলা? ও আমারে বলে তোরে ঠিক করার আর কোনো রাস্তা আমার কাছে ছিল না, সর্বশেষ বাধ্য আমি এটা করছি, প্রয়োজন আমি ফাঁসিতে ঝুলবো, কিন্তু আমি এই জন্য এটা করছি। তুই চিন্তা করিস না, তোরা আমি হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডি করে রাখছি। ও আগেই অ্যাম্বুলেন্স কল করে রাখছে, অ্যাম্বুলেন্স আগেই রেডি করে রাখছে আমার বাসার সামনে। এটা হওয়া মাত্র তখন নিচে থেকে ফোন দিলে অ্যাম্বুলেন্সের লোকেরা আসছে, এসে আমাকে ইঞ্জেকশন দিয়ে ওখানে অজ্ঞান করে আমাকে হসপিটালে নিয়ে যায়। এবং দীর্ঘদিন হসপিটালে আমি থাকি। আমি তখন এই কথাটা কাউকে বলতে পারি না, কারোর সাথে ফোনে কথাটা শেয়ার করি না। আমি দীর্ঘদিন হসপিটালে থাকি। তন্নি পর্যন্ত ঢাকায় এসে আমাকে খুঁজতে থাকে, আমি কোন জায়গায় আছি, তন্নি আমাকে খুঁজে পায় না। এমন করে আমি ঠিক হই, অনেক দিন হসপিটালে থাকার পরে বাসায় আসি। বাসায় আসার পরে তন্নি আমাকে ফোন দিয়ে যে কী হয়েছে তোমার বউ তোমারে কী করছে, কোনো তাবিজ করছে, তুমি আসো না কেন, আসো। জানতে আমি আর তন্নির কাছে যেতে পারি না। তন্নি বারবার আমাকে নিয়ে যাওয়ার জন্য ঝামেলা করে, আমি আর তন্নির কাছে যাই না। কারণ যাবো কী কারণে, বা আমি তো আর তন্নির কাছে যে মুখও দেখাতে পারবো না। তন্নি যদি এটা জেনে চায় তাহলে তো ধরেন আমি আর এলাকাতে মুখও দেখাতে পারবো না। এই পর্যায়ে তন্নি আমাকে বারবার ট্রাই করে নিয়ে যাওয়ার জন্য, এবং তন্নি প্রচুর পাগলামি শুরু করে। তন্নির ওই পাগলামি দেখার পরে এক সৌদিয়ান ছেলের কাছে তন্নির বাবা মা তখন তন্নিকে বিয়ে দিয়ে দেয়, প্রেশার দিয়ে বিয়ে দেয়। এবং বিয়ে দিয়ে দেওয়ার পরে তন্নির তখন বিয়ে হয়ে যায়। শান্তা তখন আমাকে নিয়ে সংসার করতেছে একইভাবে। তো এইভাবে কিছুদিন কাটার পরেই আমার মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, কী জানি হয় জানি না। মেয়েটার কাশি দিলে বমি হয়, মানে কাশির সাথে বমি, রক্ত, খুব একটা খারাপ অবস্থা। মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, এখানে সেখানে নিয়ে যায়। তার কিছুদিন পরে প্রায় মাস 1.5 ভিতরে আমার মেয়েটা হঠাৎ করে মারা যায়। কী এমন কারণ বা কী কারণে মারা যায় আল্লাহ তাআলাই ভালো জানে। আমার মেয়েটা মারা যায়, এবং মেয়েটা মারা যাওয়ার পরে আমার আম্মা তখন শান্তার উপরে রেগে যায়
যে মেয়েটা যখন অসুস্থ হয়েছিল আমার আম্মা শান্তাকে বলছিল যে তুই চাকরি রিটার্ন দিয়ে দে, চাকরিটা রিটার্ন করে তুই মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে আয়, আমার নাতিনটা বাঁচবে না, এগুলো বলে। কিন্তু শান্তা তখন রিটার্ন দেয় না চাকরি। ও ভাবতেই পারে যে মেয়েটা এত সহজে বা হঠাৎ করে মারা যাবে, এটা একদম হঠাৎ করে মারা গেছে। একটা মানুষ, একটা মেয়ে এরকম অসুস্থ হতেই পারে, কিন্তু অসুস্থ হলে এরকম হঠাৎ করে মরে যাবে, এইটা আসলে আমার আম্মা মানে শান্তা বিষয়টা বুঝতে পারেনি। কিন্তু মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা পুরোপূর্ণভাবে ভেঙে পড়ে। অ্যান্ড আমি তখন পরিবারে যাই, গেলে এখানে আরও 2-3 বছর কেটেছে, আমার সন্তান আদি আর হয় না। সন্তান হবেই কোত্থেকে, সন্তান তো হবেই না। তখন তো বারবার আমার বাপ মা বারবার বলে কিরে সন্তান হয় না কেন, সন্তান হয় না কেন। তারা আমাকে তখন প্রচুর প্রেশার দেয় যে ঠিক আছে তাহলে শান্তাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে কর, তাহলে তো সন্তানাদি হবে। পরিবারে এত প্রেশার দেবে, আমি পরিবারের প্রেশারগুলো নিতে পারি না কোনোভাবেই। পরিবারের প্রেশারগুলো আমি নিতেই পারতেছি না, কোনোভাবেই নিতে পারতেছি না। বাবা মা এত পরিমাণে প্রেশার দিতে আসে তুই বিয়ে কর, নাহলে বউটাকে ছেড়ে দে। কিন্তু আমি 1000টা বিয়ে করলে তো আমার আর সন্তান হবে না, এটা কোনোভাবে আমার আব্বা আম্মাকে বুঝাতে পারি না। এক পর্যায়ে বাবা মা তখন আমার উপরে খুব রাগারাগি করে, আবার অতিরিক্ত রাগারাগি করার একটা পর্যায়ে আমি তখন রেগে গিয়ে আমার মাকে বলেই দিই আমি বিয়েটা করব কেন, আমার তো এই জিনিসটা নাই। আমার আম্মা বলে কেমনে, আমি বললাম যে এই ঘটনা। আম্মার কাছে তখন রাগের মাথা আমি সত্যটা বলে দিই। আম্মার কাছে সত্যটা বলে দেওয়ার পরেই তো আম্মা তো এবার এটা নিয়ে এত পরিমাণে তুল কাণ্ড মানে করে বসে বলার মতো না। গ্রামের সমস্ত মানুষদেরকে দিয়ে আমার আম্মা তখন এটা এক বিশাল দরবারে পরিণত করে। সেই দরবারে আমাদের স্বামী স্ত্রী দুজনকে আমার আম্মা তখন হাজির করে। হাজির করার পর আমি তখন বাধ্য হই আমার স্ত্রীর এগেনস্টে বলার জন্য, হ্যাঁ আমার স্ত্রী আমার সাথে এটা করছে। মুহূর্তের মধ্যে থানা থেকে তখন মামলা দায়ের করা হয়। আমার বাপ্পায় মামলা করে। এই মামলায় তন্নি 7 মাসের মতো জেল খাটে। তন্নি 7 মাসের মতো জেলে থাকে। 7 মাস জেল খাটে এবং তন্নি চাকরিটা চলে যায়, যে গভর্নমেন্ট চাকরি করতো এটা চাকরিটা চলে যায়। তন্নি জেল থেকে বেরোয়ার পরে তন্নির বাপ মা তখন বলে যা হবার তা হয়েছে, এই ছেলের সংসার আর তোকে করাবো না। তখন তন্নিকে তারা আরেকটা লোকের কাছে, আমাদের এলাকারই একটা ছেলে আছে রতন নাম, ওর কাছে তখন শান্তাকে বিয়ে দিয়ে দেয়। শান্তাকে তখন বিয়ে দিয়ে দেয় এই লোকটার কাছে বিয়ে দিয়ে দেয়। মানে জেল থেকে বেরোয় 7 মাস পরে জেল থেকে বেরোলে আমাদের এলাকার রতন নামের ছেলে গেছে, ওর কাছে বিয়ে দিয়ে দেয়। ওই ছেলেটা ছোটোখাটো চাকরি করতো, শান্তা তো তখন হচ্ছে আপনার সরকারি চাকরি করে, ভালো একটা অবস্থায়, সেখানে তখন বিয়ে দিয়ে দেয়। তো আসলে ওরও বিয়ে হয়ে যায়, আমার মেয়েটাও মরে যায় এবং মুহূর্তের মধ্যে এই কথাটা গ্রামের প্রতিটা আনাচে গোনাচে পৌঁছে যায়। ভাই বিশ্বাস করবেন না, আমি দোকানে গেলে আমাকে বলে কিরে তোর নাকি এটা নাই, তোর বউ নাকি এটা কাইটে দিছে। দোকান থেকে চলে আসি, 2জন মানুষের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলাম আমাকে বলে এই দেখ 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 এই ছেলের বউ কাইটে দিছে, এই ছেলে এটা। রাস্তাঘাটে কোথাও মুখ দেখাইতে পারি না, কারোর সামনে গিয়ে মানে 2টা মিনিট কথা বলবো লজ্জায় কথা বলতে পারি না। এবং এই ঝামেলার মধ্যে পরে আমি নিজেও আমার চাকরিটা ছেড়ে দিই। আমি যে ব্যাংকে চাকরি করতাম ওই থেকে রিটার্ন হয়ে যায়, মানে রিটায়ার্ড হয়ে যায় বলতে আমি চাকরি ডিসমিস করে দিই। আমার পক্ষে আর চাকরি করা সম্ভব হয় না, কারণ আমাদের অফিসেরও সব লোক জেনে গেছে যে আমার এই জিনিসটা নাই। তারপর চিন্তা করলাম কি করব, কোনো দিশ না পেয়ে সর্বশেষ চট্টগ্রামের একটা বেসরকারি কোম্পানিতে তখন চাকরির জন্য অ্যাপ্লাই করি। চট্টগ্রামের একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেছি আজকে প্রায় 4 বছরের মতো। তো আলহামদুলিল্লাহ এখন চট্টগ্রামে চাকরি করার অবস্থায় কেউ আমার দেখলে আর বলে না যে এই ছেলের এটা নাই, এই ছেলের বউ তার এটা কেটে দিছে, এই কথাটা কেউ বলে না। এবং এই 4-5টা মাস ধরে আমি আপনার গল্প, 4-5টা বছর ধরে আপনার গল্পগুলো শুনি, আমার অনেক ভালো লাগে আপন ভাই। আমার বাপ মা কান্নাকাটি করে, তারা বলে তাদের জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে, তারা কান্নাকাটি করে। আসলে কার জন্য আমার জীবনটা নষ্ট হলে আমি নিজেও বুঝতে পারি না। এটা কি আমার ভাগ্য নাকি আমার কর্ম, না আমার নিজের দোষ, আমি আজও জানি না। প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য অপেক্ষা করি। আমার মতো এরকম একটা ছেলেকে তো কেউ বিয়ে করবে না, তো যার জন্য জানি না আসলে কতদিন কিভাবে থাকবো। মনে হয় যেন আল্লাহ যদি নিঃশ্বাসটা নিয়ে যায় তবে যেন বেঁচে যায়। তেমন ভাই আপনাকে কথাগুলো বললাম, যদি আপনার মনে হয় যে কথাগুলো আপনি প্রচার করবেন তবে আপনি করতে পারেন, প্রচার করার অনুমতি আমি আপনাকে দিলাম। কারণ যদি আমার এই গল্প থেকে কেউ কোনো কিছু শিখতে পারে, আমার মরে যাওয়ার পরেও আমি অন্তত বলতে পারবো যে আমার খারাপ কাজের কথাগুলো শোনার পরে একটা মানুষ ভালো হয়েছে। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ময়মনসিংহের ভাই রিপন হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুগণ, এই গল্পটা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু গল্পটা সত্যি আমার হৃদয় স্পর্শ করেছে। আমি
গল্পটা শোনার পর জাস্ট চমকে গেলাম। বাস্তবে দুনিয়াতে এমন ঘটনাও ঘটতে পারে, মানুষরূপী এমন অমানুষগুলো আমাদের দুনিয়াতে বসবাস করে। রিপন ভাই আমাকে বলেছিল যে ভাই, দোষটা কি আমার ভাগ্যের না কর্মের না আমার নিজের। তো আমার কাছে আমার গল্প শোনার পর যেটা মনে হচ্ছে, গল্পটা দোষটা আসলে রিপন ভাইয়ের। কারণ রিপন ভাইয়ের একটা কথা আমাকে খুবভাবে আঘাত করেছে যে তার বউ শান্তাকে তার ভালো লাগতো না, শান্তার প্রতি তার কোনো মায়া আসতো না, কিন্তু তন্নির ফর্সা শরীর এবং তন্নির গায়ে মাংস তাকে আকৃষ্ট করে। তো বিয়ে করার পরেও যখন কোনো পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়, সে কিন্তু শুরু থেকে অন্যায় করছে। তন্নির সাথে তালাক বা ডিভোর্স কোনো কিছু না করে সে শান্তাকে বিয়ে করছে। তো এটা তো চরম লেভেলের অন্যায়, এটা তো একটা অন্যায় আছে। এবং সেকেন্ডলি হচ্ছে বিয়ে করলে করে ফেলছে, শান্তার কাছে আসার পরও সে পুনরায় তন্নির কাছে গেছে। এই সমস্ত পুরুষদের এটাই হওয়া উচিত আমি মনে করি। এই সমস্ত পুরুষদের এটাই মনে করা উচিত আমি মনে করি। কারণ নিজের বাপকে যদি ভালো না লাগে, তাহলে আমরা অন্যকে বাপ ডাকি না। আমার এই বাপ ভালো লাগলো না, বাপের চেহারা সুন্দর না, আমি এটারে বাদ দিয়ে আরেকটারে বাপ ডাকলাম, পারবেন? মা এটারে ভালো লাগে না, এটা বাদ দিয়ে আমি আরেকজনের মা ডাকলাম। তো এটা যেমনি সম্ভব না, তেমনি বিয়ে করার পরে নিজের বউ ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বউর সাথে সংসার করা উচিত। আর বিয়ে করলে আইনত সে শান্তাকে সব কিছু জানিয়ে শুনিয়ে তন্নির সাথে সংসার করতে পারতো, সেটাও সে করে নাই। তার জন্য এরকম ফল হয়েছে। যে পুরুষরা আজও বিবাহের পরে পরক্রিয়ায় লিপ্ত আছেন, তাদেরকে বলি স্ত্রীর সাথে ঘুমানোর সময় একটু সাবধানে ঘুমাইন, কারণ আপনার ভাগ্যেও ঘটতে পারে এমন ভয়ঙ্কর ঘটনা। কথাটা হাসির নয়, বাস্তবতার সাথে মিলিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।